ওহে রমণী, তোমার উপস্থিতি যে কারোর মনে দোলা দিয়ে যায় তা কি তুমি জানো? তোমার অনাকাঙ্ক্ষিত আগমন যে কারোর জীবনে উথাল পাথাল করে দিয়েছে সেই খেয়াল কি তোমার আছে? বয়সে ছোট ইনানের মুখে এ ধরনের কথা শুনে আরশিয়া থমকালো, ভরকালো। ছেলেটা এমন সাবলীলভাবে কথাটা বলল যেন কোনো সাধারণ কথা বলেছে। আরশিয়া ঘাড় বাঁকিয়ে দেখল মিটিমিটি হাসছে ইনান। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সে। উৎসুক কণ্ঠে বলল, তুমি আমার সাথে মজা করছো তাই না? নাকি গো দামিনুর কোহিনুর আপু, আপনি আমার বড়, আপনার সাথে কি আমি আর মজা করতে পারি? আবার হতে পারে আমি মজা করছি। ঠোঁটে দুষ্টুমি মাখা হাসি রেখে কথাটা বলেই ইনান বড় বড় পা ফেলে উঠান পেরিয়ে গেটের বাইরে চলে গেল। কয়েক মুহূর্তেই দৃষ্টিগোচর হয়ে গেল সে। তার যাওয়ার দিকে কপাল কুঁচকে তাকিয়ে আছে আরশিয়া। কি বলে গেল ছেলেটা? ইনানের কথাগুলো মস্তিষ্ক হাতড়ে আরেকবার স্মৃতিচারণ করল সে। আচমকা হালকা কেঁপে উঠল তার কায়া। ইস, কি সব ভাবছি আমি। ইনান পাজি ছেলে, তার কথায় দুষ্টুমির রেশ স্পষ্ট ছিল। নিশ্চয়ই সে মজা করে আমাকে বিভ্রান্ত করার জন্য কথাগুলো বলেছে। একটা দীর্ঘশ্বাস নিয়ে বাড়ির সামনে থাকা উঁচু ছোট মাঠের মতো জায়গা থেকে নেমে এলো আরশিয়া। জুতো খুলতে খুলতে শান্ত চোখে আশপাশটা পর্যবেক্ষণ করে বাড়ির ভেতরে ঢুকে পড়ল সে। আপাতত তার ঘুমের প্রয়োজন। আচমকা জায়গা পরিবর্তনের কারণে দুদিন ধরে সে ঠিকমতো ঘুমাতে পারছে না। কাউকে কিছু না বলে নিজের জন্য বরাদ্দ রুমে এসে চুপচাপ শুয়ে পড়ল সে। কারো কণ্ঠস্বরে ঘুম হালকা হয়ে এলো আরশিয়ার। তবে সে চোখ খুলল না। আগের মতোই শুয়ে থেকে কান খাড়া করে বোঝার চেষ্টা করলো রুমে কারা আছে। কণ্ঠস্বর এবং খিলখিল করা হাসির শব্দে আরশিয়া বুঝতে পারল রুমে জুবা, জাইরা, ত্রিশান বসে আছে। জুবা জাইরা সম্পর্কে আরশিয়ার দূর সম্পর্কের খালাতো বোন। তাদের মা আরশিয়ার মায়ের মামাতো বোন। অন্যদিকে ত্রিশান তার আপন বড় মামার ছেলে। শোয়া থেকে সে উঠবে সেই মুহূর্তেই তার কানে এসে ঠেকল চতুর্থ কোনো ব্যক্তির কণ্ঠ। নিচু প্রাণোচ্ছল কোনো পুরুষালী কণ্ঠ। শোয়া থেকে উঠল না আরশিয়া। বারংবার চেষ্টা করতে লাগলো কণ্ঠস্বরের মালিককে তা মনে করার। কিন্তু সে কিছু বুঝে ওঠার আগেই কণ্ঠস্বরের মালিক রুম থেকে প্রস্থান করলো। জায়রা, এভাবে হেসো না, আপু ঘুমাচ্ছেন। ত্রিশান ভাইয়া, চলো আমরা বরং এখন এখান থেকে যাই। যুবার কথায় সম্মতি দিল দুজনে। তারা চলে গিয়েছে বুঝতে পেরে ধীরে সুস্থে শোয়া থেকে উঠে বসল সে। বিছানা গুছিয়ে মুখ হাত ধুয়ে বাইরে বেরিয়ে এলো ঘর থেকে। তার মা, আন্টি, ছোট বড় সবাই বাড়ির সামনে থাকা বালি দিয়ে তৈরি মাঠে পাতা চেয়ারগুলোর মধ্যে বসে নিজেদের মতো গল্প করছে। বর্তমানে তারা আছে নীলাবরী গ্রামে, যেটা আরশিয়ার মায়ের মামার বাড়ি। এই মামার বাড়ি সম্পর্কে আরশিয়া শুনেছে তার মায়ের কাছে, কিন্তু তাদের কারো সম্পর্কেই সে পূর্বে অবগত ছিল না। আর না কখনো কারোর সাথে তার দেখা হয়েছে। এবারও হয়তো সে আসতো না। সে না করলে তার মাও বাঙালি মায়ের মতো সন্তানদের রেখে কোথাও সচরাচর যায় না। তবে এবার কি যেন হলো। সুমনা আহমেদ জিদ ধরলেন তিনি যাবেন। তারা কেউ না গেলে তিনি ছোট ছেলে আরহামকে নিয়ে একাই রওনা দেবেন। আত্মনির্ভরশীল নারী হওয়াতে টাকা পয়সা নিয়ে কোনো বাধা বিপত্তি নেই। মায়ের আচরণে আরশিয়া খানিকটা অবাক হয়েছিল। পরে জানতে পেরেছে মায়ের একমাত্র মামার শারীরিক অবস্থা ক্যান্সারের লাস্ট স্টেজ। কেমো দিয়েও কোনো লাভ না হওয়াতে এখন বাড়িতে নিয়ে আসা হয়েছে। ওনার শেষ ইচ্ছে তিনি তার সব ছেলে মেয়ে, ভাগ্নে ভাগ্নি এবং তাদের ছেলে মেয়েকে একসাথে দেখতে চান। এসব শুনে আরশিয়া আর না করতে পারেনি। বিবেকে বাধা দিচ্ছে তার। থাক না, সবসময় তো মা তাদের জন্য করেই গিয়েছে। এবার না হয় তিনি একটু নিজের আত্মীয়দের সাথে দেখা করে আসুক। এবার না হলে হয়তো ওনার মৃত্যু পথযাত্রী মামাকে দেখা হবে না। এই ভেবে আরশিয়াও আসতে রাজি হয়েছে। এসব চিন্তা করতে করতে ধীরে সুস্থে সে একটা চেয়ারে বসলো। চোখ দুটো তার ফোনের মাঝে আবদ্ধ। কোহিনুর আপু, তুমি এখানে একা বসে আছো কেন? আমাদের সাথে এসে বসো। আরশিয়া সামনে তাকিয়ে দেখলো কাজিন মহলের সবাই গোল করে চেয়ারে বসে আছে। সাইরার কথাই সবার চোখ এসে ঠেকলো আরশিয়ার উপর। এতগুলো মানুষ তার দিকে তাকিয়ে আছে। বুঝতে পেরে আরশিয়ার অস্বস্তি হতে লাগলো। না জায়রা, তার দরকার নেই। আমি এখানেই ঠিক আছি। তোমরা কথা বলো। কিন্তু কে শোনে কার কথা? চঞ্চলাবতী জায়রা উঠে এসে আরশিয়াকে নিয়ে তবেই ক্ষান্ত হলো। প্রথমত অপরিচিত মানুষ, সেই সাথে নিজের অন্তর্মুখী স্বভাবের কারণে আরশিয়া সবাইকে এক প্রকার এড়িয়ে চলছে। কিন্তু তারা হতে দিলে তো। হাই। অপ্রস্তুতভাবে হেসে বলল সে। যুবা একে একে সবার সাথে আরশিয়ার পরিচয় করিয়ে দিল। আশ্চর্যজনকভাবে দুদিন অতিবাহিত হলেও সে এখনও কাউকেই ঠিকমতো চেনে না।
যুবা আর জায়রার নামেও সে দ্বিধায় পড়ে যায়। পরিচয় পর্ব শেষে তারা পুনরায় গল্প গুজবে ব্যস্ত হয়ে পড়লে আরশিয়া নীরবে একটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে ফোনে দৃষ্টি নিবদ্ধ করলো। এই নে তোদের স্প্রাইট। এই ঠান্ডার মধ্যেও কি করে তোদের এসব খেতে ইচ্ছে করে বুঝি না বাপু। নে নে ধর, গলা খারাপ হলে তখন আমার দোষ দিতে পারবি না। কণ্ঠস্বর শুনে থেমে গেল আরশিয়ার হাত। এই তো সেই কণ্ঠ, এই কণ্ঠস্বরের মালিককেই তো এতটা সময় ধরে সে চেনার চেষ্টা করছে। চোখ তুলে তাকাতেই নিজের সামনে এলোমেলো চুলে ক্লান্তি মাখা এক অপরিচিত যুবককে দেখতে পেল আরশিয়া। চোখ বুঝে চেয়ারে হেলান দিয়ে বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছে সে, যেন কত বড় কাজ করে এসেছে। আচমকা তার কি মনে হলো কে জানে, হুট করেই চোখ খুলে সে সরাসরি তাকালো আরশিয়ার দিকে। তার চোখাচোখি হতেই অস্বস্তিতে পড়ে গেল আরশিয়া। দ্রুত গতিতে চোখ সরিয়ে নিল, তবে সে বুঝতে পারছে যুবকটি এখন তার দিকে তাকিয়ে আছে। আরশিয়া বোঝার চেষ্টা করতে লাগলো কে এই যুবক। ওয়াসিম ভাই, সামান্য স্প্রাইট আনতে গিয়ে এতটা ক্লান্ত হয়ে গিয়েছো যে একেবারে হাত পা ছড়িয়ে বসে পড়লে? ইস, এতটা অলস তুমি কবে থেকে হলে? যুবার কথায় হেসে উঠল সবাই, তবে আরশিয়া হাসল না, শুধু আর চোখে ওয়াসিম নামক পুরুষটিকে আরেকবার পরখ করে নিল। সোজা হয়ে বসলো ওয়াসিম, গলা ঝেড়ে টি শার্টের কলার ঠিক করতে করতে বলল, ক্লান্তির কথা তোরা কি বুঝবি? সারাদিন তো বসে বসে গল্প করিস। জানিস এতগুলো মানুষের প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য কত খাটাখাটনি করতে হচ্ছে? অবশ্য তোরা কি করে তা বুঝবি? দেখি স্প্রাইটের বোতলটা দে। এভাবে সঙের মতো সাজিয়ে রাখার জন্য তো আর বয়ে নিয়ে আসিনি। তোরা না খেলে আমি বরং খেয়ে ফেলি। তার বলতে দেরি, তবে বোতল খুলে খেতে দেরি নেই। মুহূর্তের মধ্যেই আবারও রমরমা হয়ে উঠল পরিবেশ। কে কার থেকে বেশি খাবে তা নিয়েই কাড়াকাড়ি শুরু হয়ে গেল। আরে তোমরা থামো, কোহিনীর আপুকেও একটু দাও। এই তাজ, তুমি গিয়ে আপুর জন্য একটা গ্লাস নিয়ে এসো। জাইরার কথার বিপরীতে আরশিয়া কিছু বলবে তার আগেই ওয়াসিম প্রশ্ন করে বসলো, কোহিনূরটা আবার কে? আমি তো জানতাম এটা একটা দামি পাথর। এটা আবার কারো নাম হয় নাকি? ওয়াসিমের প্রশ্ন শুনে আরশিয়ার মুখ থমথমে হয়ে গেল। এটা আরশিয়া আপুর পারিবারিক নাম, যাকে বলে ডাক নাম। আপু, এটা হচ্ছে ওয়াসিম ভাই, আমাদের খালাতো ভাই। তুমি ওনার কথায় কিছু মনে করো না। জুভার কথা শুনে ওয়াসিমের মুখের হাসি মিলিয়ে গেল। সম্পূর্ণ দৃষ্টি নিবদ্ধ করলো আরশিয়ার উপর। পুনরায় আর চোখে ওয়াসিমকে দেখে আরশিয়া মাথা নাড়িয়ে বোঝালো সে কিছু মনে করেনি। এরই মধ্যে তাজ একটা গ্লাস নিয়ে দৌড়ে এলো। জায়রা হাতে কিছুটা স্প্রাইট ঢেলে আরশিয়ার দিকে বাড়িয়ে দিল। না জায়রা, এটা বরং তোমরাই খাও, আমি স্প্রাইট খাই না। খাও না মানে? এই আপু, তুমি কি ওয়াসিম ভাইয়ের কথায় রাগ করেছো? আপু, তুমি প্লিজ কিছু মনে করো না। ওয়াসিম ভাই না বুঝে মজা করে ফেলেছে। না জুবা, জায়রা এরকম কিছুই নয়। আমি স্প্রাইট খাই না, আমি সবসময় কোকাকোলা, মোজো এগুলো খাই। তোমরা প্লিজ আমাকে জোর করো না। এরই মাঝে আরহাম দৌড়ে এসে আরশিয়াকে জড়িয়ে ধরল। নূর, তুমি কি খাচ্ছ? আমাকেও দাও। জায়রার হাত থেকে গ্লাসটা নিয়ে ছোট ভাইকে দিয়ে দিল আরশিয়া। সে বেশ মজা করে পা নাড়িয়ে নাড়িয়ে তা পান করতে লাগলো। আচমকা ওয়াসিম চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। গম্ভীর মুখ করে একবার চারিদিকে পর্যবেক্ষণ করে দ্রুত পায়ে গেটের বাইরে চলে গেল। আরশিয়া তার যাওয়ার দিকে তাকিয়ে নিজের অবচেতন মনে বলল, কি অদ্ভুত। চুলে চিরুনি করতে করতে আচমকা থেমে গেল আরশিয়া। মানুষ পটে ভেসে উঠল ওয়াসিমের সেই অগোছালো ক্লান্তি মাখা মুখশ্রী। কেন যেন বারংবার তার সেই কণ্ঠস্বর শুনতে পাচ্ছে সে। ওয়াসিমের কথা আরশিয়া আগে কোশমিন কালেও শোনেনি। অবশ্য যেখানে সে জাইরা যুবাকেই এই প্রথম দেখেছে, সেখানে ওয়াসিম তো ধারণারই বাহিরে। কি গো সুন্দরী, আয়নার দিকে তাকিয়ে কার কথা ভাবছো? আমার কথা বুঝি? আচমকা কারো কণ্ঠস্বরে চিন্তার ইতি টানলো আরশিয়া। চটপট চুল বেঁধে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তার দিকে। ইস, এইভাবে তাকাবেন না দামিনুর, কোহিনুর আপু, এখানটায় বড্ড লাগে। বুকের বাম পাশটায় আঙ্গুল দিয়ে ইশারা করে বলল ইনান। আন্টিকে তাহলে বলতে হবে ওনার ছেলেকে ডাক্তার দেখানোর জন্য। আরে এসব ডাক্তারে কিছু হবে না। আমার এই বুকে ব্যথা তো একমাত্র আপনিই সারিয়ে তুলতে পারবেন। এই বুকে ব্যথার কারণ যে আপনি, দামিনুর, কোহিনুর আপু। আরশিয়া এবার বুঝতে পারছে ইনানের হাবভাব। আড়াআড়িভাবে বুকের কাছে দুহাত ভাঁজ করে সরু চোখে সে তার দিকে তাকালো। এইভাবে তাকাবেন না গো আপু, দেখা যাবে আপনার এই চাহনি সহ্য করতে না পেরে আমার হৃদয় ব্লাস্ট করে বসলো। তখন কিন্তু আপনাকে পুলিশে নিয়ে যাবে। আপনাকে পুলিশে নিয়ে গেলে তখন দেখা যায় সেই শোকে কেউ শোকায়িত হয়ে দেবদাস বনে গেল, নয়তো অগ্নিমূর্তি হয়ে মৃত
আমি কি আবার মেরে ফেলল? ইনানের কথা শুনে আরশিয়ার কপালে ভাঁজ পড়ে গেল। মানে কি বলতে চাইছো তুমি ইনান? আব ও কিছু না। এই নাও তোমার জন্য কোকা কোলা, স্পেশালি তোমার জন্য। একদম নর্মালটা আনা হয়েছে। তোমার তো আবার ঠান্ডা সমস্যা। নাও নাও, জলদি খেয়ে নাও। আমার জন্য আবার কেন আনতে গেলে? কিছু একটা বিড়বিড় করে ইনান বলল। আমরা সবাই খেলাম আর তুমি খাবে না, তা কি করে হয়? তুমি আমাদের অতিথি। অতিথিকে না দিয়ে আমরা কি করে খাই বলো? ফুপি চাচি এনারা জানার আগেই নিয়ে এলাম, না হলে বকা শুনতে হতো। কিন্তু তুমি কি করে জানলে আমি খাইনি? তোমাকে তো তখন সেখানে দেখলাম না। আরশিয়ার কথার বিপরীতে ইনান একটা চৌড়া হাসি দিয়ে বলল। এটা মনের টান গো সুন্দরী। ও তোমার মতো নিরামিষ মানুষ বুঝবে না। আমি গেলাম, তুমি খেয়ে। তুমি কি কিছু খুঁজছো? সেই ঘোর লাগা শীতল ওয়াসিমের কণ্ঠ শুনে আরশিয়া স্থির হয়ে গেল। ফাঁকা ঢোক গিলে পেছন ফিরে তাকালো। কি হলো? কিছু হারিয়ে গিয়েছে কি? আমি আমার জুতো জোড়া খুঁজে পাচ্ছি না, সেটাই খোঁজার চেষ্টা করছি। হতাশা মিশ্রিত কণ্ঠে বলল আরশিয়া। কি ধরনের? কালো রঙের, তাতে প্রজাপতি আঁকা আছে। আপনি কি দেখেছেন? তুমি এখানে বসো, আমি এক্ষুনি খুঁজে নিয়ে আসছি। দ্রুততার সাথে ওয়াসিম আরশিয়ার জুতোর খোঁজে লেগে পড়ল। 2 মিনিটের মাথায় সে হাজির। হাতে থাকা জুতো জোড়া আরশিয়ার দিকে বাড়িয়ে দিয়ে জিজ্ঞেস করলো। এটা নাকি? দেখো তো। জি, এটাই। আপনি কোথায় পেলেন? আরশিয়ার জুতো জেনে ওয়াসিমের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল, তবে তা আরশিয়ার বোঝার আগে নিজের মধ্যে চেপে রাখলো। সেটা তোমার না জানলেও চলবে। নাও, জুতো জোড়া পরে নাও। নিচু হয়ে আরশিয়ার পায়ের সামনে রাখলো জুতো জোড়া। ওয়াসিম ভাই, তুমি কোহিনুর আপুর পায়ের কাছে কি করছো? আচমকা জাইরার কণ্ঠ শুনে ওয়াসিম আরশিয়া উভয়েই ঘাবড়ে গেল। জাইরার পাশেই দাঁড়িয়ে আছে ইনান, একদম শুকনো দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে দুজনকে। কি হলো ওয়াসিম ভাই, বললে না তো তুমি নিচে কি করছিলে? আসলে আমি আমার জুতো খুঁজে পাচ্ছিলাম না, উনি সেটাই খুঁজে এনে দিয়েছেন। দুঃখিত, আপনাকে কষ্ট দিলাম। না, কোনো সমস্যা নেই। তোমার কোনো সমস্যা হলে তুমি নির্দ্বিধায় আমাকে বলতে পারো। আরশিয়া সৌজন্য রক্ষার্থে হালকা হেসে ভেতরে চলে গেল। তোমার কোনো সমস্যা হলে তুমি নির্দ্বিধায় আমাকে বলতে পারো। কাহিনী কি ওয়াসিম ভাই? হুম হুম, কই আমাদের তো এত সুন্দর করে কোনোদিনও বলেনি। দুষ্টুমি ভরা কণ্ঠে জিজ্ঞেস করলো জাইরা। তার কথা শুনে ওয়াসিম বিরক্তি নিয়ে আর চোখে তাকালো। কাহিনী কি মানে? কোনো কাহিনী নেই। সে নতুন কাউকে চেনে না, তাই আত্মীয়তার খাতিরে বলেছি। এমনভাবে বলছিস যেন আমি তোদের কোনো সাহায্যই করিনি। এসো, তুই নাকি বড় ভাই। পেছন থেকে ওয়াসিমের কাঁধে হাত রেখে বলল ইনান। চোখে মুখে তার দুষ্টুমি ছেয়ে আছে। ওয়াসিম বিরক্তি নিয়ে কাঁধ থেকে হাতটা সরিয়ে দ্রুত স্থানটা ত্যাগ করলো। সবাই মাত্র রাত 9টা বাজে। শহরের মানুষের জন্য এটা মাত্র হলেও গ্রামে 9টা মানেই অনেক রাত। চুপচাপ মুখ গোমরা করে চেয়ারে বসে আছে আরশিয়া। মনে মনে সে একটু বিরক্তও বটে। গত 3 দিন ধরে তার খাওয়া দাওয়া ঘুম সব উলটপালট হয়ে গিয়েছে। ঠিকমতো খাওয়া ঘুম না হওয়ার কারণে তার বেশ অস্থির অস্থির লাগছে। সুমনা আহমেদকে বলেও কোনো লাভ হয়নি, বরং তিনি উল্টো অসামাজিক বলে গালমন্দ করলেন। অগত্যা ইচ্ছে না থাকা সত্ত্বেও আরশিয়াকে খাবার জন্য আসতে হলো। কোহিনুর আপু, চলো আজ তুমি আমাদের সাথে বসবে। আপু চলো, আমরা আজ সবাই আড্ডা দিতে দিতে খাবো, তোমার একদম খারাপ লাগবে না। না আপুরা, তোমরা খাও, আমি মায়ের সাথেই বসবো। আরে ধুর, বড়দের মাঝে বসে কি খাওয়া যায় নাকি? বড়দের সাথে বসলে তো একটু মজা করে কথা বলা যায় না, সবসময় মেপে মেপে কথা বলতে হয়। মুখ ভার করে বলল জাইরা। জুবা গিয়ে সুমনা আহমেদকে টেনে নিয়ে এলো। আন্টি, আপনি একটু আপুকে বলুন না আমাদের সাথে বসতে। আপু কত বড় হয়েছে, এখনও আপনার সাথে সাথে লেগে থাকে, এরকম হলে কি চলে? সুমনা আহমেদ মুখে হাসি রেখে বললেন। আর বলো না মা, মেয়েটা একা কোথাও যেতে চায় না, সব সময় নিজেকে গুটিয়ে রাখতে চায়। তোমরা যাও, ও আরহামকে নিয়ে আসছে। তাড়াতাড়ি আসবে কিন্তু আপু, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। 2 বোন সরে যেতেই সুমনা আহমেদ দাঁতে দাঁত চেপে বললেন। এত অহংকার কিসের তোমার? জীবনেই প্রথমবার এখানে এসেছো। নিজের কথা না হোক, অন্তত আমার সম্মানের কথা মাথায় রেখে হলেও এই সংকীর্ণ মনোভাব থেকে বেরিয়ে এসো। দেখো, তোমার থেকেও বয়সে ছোট মেয়েগুলি তোমার সাথে কি সুন্দর মিশে গিয়েছে, আর তুমি এসেছো পর্যন্ত কারোর সাথে দূর দণ্ড মন খুলে কথা বলনি। অবশ্য বলবে কেমন করে?
এটা তো আমার মামার বাড়ি। এদের সাথে কথা বললে তো আবার তোমাদের জাত চলে যাবে। আমার কপালটাই খারাপ। মাথা নিচু করে যথাসম্ভব চোখের জল আটকানোর চেষ্টা করছে আরশিয়া। জোরে একটা নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করলো সে। সমস্ত অস্বস্তিকে সমস্ত অস্বস্তিকে জোর করে নিজের মধ্যে চাপা দিয়ে জায়রার পাশের চেয়ারটাই বসলো আরশিয়া। আপু, তুমি এসেছো? ইস, তোমাকে বলে বোঝাতে পারবো না আমি কতটা খুশি হয়েছি। অতঃপর এতদিন পর আজ তুমি আমাদের সাথে যোগ দিলে। এক পাশ থেকে আরশিয়াকে হালকা করে জড়িয়ে ধরে কথাগুলো বলল জায়রা। জায়রার বাচ্চামো আচরণ দেখে মুচকি হাসলো আরশিয়া। এই কয়েকদিনে সে বুঝতে পেরে গিয়েছে মেয়েটা অনেক সহজ সরল আর মিশুক। তা না হলে কি নিজের থেকে বয়সে বড় কারোর সাথে এতটা সহজ কেউ হতে পারে? দেখি দেখি, কোহিনূরকে ছাড় তুই। মেয়েটাকে এভাবে জড়িয়ে ধরে মেরে ফেলবি নাকি? এমনিতেই শরীরে শুধু হাড়গোড় আছে, এভাবে চেপে ধরলে তো তাও ভেঙে গুড়িয়ে যাবে। ত্রিশানের কথা শুনে সবাই হেসে ফেলল। জায়রা মুখ ভেঙচি দিয়ে আরশিয়াকে ছাড়ার বদলে আরো শক্ত করে জড়িয়ে ধরল। লজ্জা, অস্বস্তি, ছাল সব মিলিয়ে আরশিয়ার নাকের পানি চোখের পানি মিলেমিশে এক করুণ অবস্থা। ইচ্ছের বিরুদ্ধে খেতে বসেছিল সে, কিন্তু সেখানেও বাঁধল বিপত্তি। আন্টি, ওকে মধুটা দিন, এটা খেলে একটু আরাম লাগবে। ওয়াসিমের হাত থেকে মধুর বোতলটা নিয়ে আরশিয়াকে খাইয়ে দিলেন সুমনা আহমেদ। যুবা টিস্যু এগিয়ে দিলে তা দিয়ে মুখ পরিষ্কার করে বড় বড় নিঃশ্বাস নিয়ে নিজেকে দ্রুত স্বাভাবিক করার চেষ্টা করলো আরশিয়া। সুমনা, তোর মেয়ে যে ঝাল খেতে পারে না, আমাদের বলবি না? তাহলে আর একটু ঝাল কম দেওয়া হতো। জায়রার মা বলল, দেখো তো মেয়েটার ঝালে কি অবস্থা হয়েছে, চোখ মুখ একেবারে লাল হয়ে গিয়েছে। নাও মা, আর একটু মধু মুখে দাও। জায়রার বড় মামি আরশিয়ার মাথায় হাত রেখে বললেন, তোমরা যে এতটা ঝাল খাও তা তো আমি আগে জানতাম না। ভেবেছিলাম দুদিন তো খেয়েছো, এতটুকু ঝাল হয়তো সে মানিয়ে নেবে, কিন্তু এত বেশি বেশি হয়ে যাবে বুঝতে পারলে তো বলেই দিতাম। হয়েছে, এখন কথা কাটাকাটি করে লাভ নেই। মামুনি, তুমি বলতে পারতে আমাদের, আমরা অন্য কিছু ব্যবস্থা করে দিতাম। ইলামা, যা তো তোর ভাবির সাথে গিয়ে কিছু একটা রান্না করে নিয়ে আয়। মেয়েটা কি সারা রাত না খেয়ে থাকবে নাকি? জায়রার বড় মামা ইকবাল সাহেব বললেন, না মামা, আমি ঠিক আছি, আমি আর কিছু খাবো না, আমার খিদে মিটে গিয়েছে। চুপ করো তুমি, আমাদের থেকে বেশি বুঝো না। এই সুমনা, তুই তোর মেয়ের কাছে থাক। ভাবি, চলো দেখি কি রান্না করা যায়। সুমনা আহমেদ মেয়ের পাশে দাঁড়িয়ে মাথায় হাত বুলাতে লাগলেন, মুখে স্পষ্ট চিন্তার ছাপ। মাথা ঘোরাচ্ছে? না মামা, আমি ঠিক আছি, না বুঝে মরিচও খেয়ে ফেলেছি বলে বেশি ঝাল লেগেছে। তোকে ওদের সাথে বসতে দেওয়াটাই আমার ভুল হয়েছে। আমার কপালটাই খারাপ, এত বড় মেয়ে অন্ধের মতো খাওয়ার সময় মরিচ খেয়ে বসে আছে। কবে বড় হবে তুমি? নিজের জন্য এখন কথা না বললে কবে বলবে? আমরা যেদিন থাকবো না সেদিন কি করবে শুনি? আমার ছোট ছেলেটাও তোমার থেকে বেশি বুঝদার, এবার তো একটু বড় হও। মায়ের মিষ্টি ধমক শুনে আরশিয়া আলতো হেসে মায়ের কোমর জড়িয়ে ধরল, কিন্তু সুমনা আহমেদের চিন্তার অন্ত নেই। মেয়েটা যে বড্ড সহজ সরল আর অন্তর্মুখী, বুক ফাটবে তবুও যেন তার মুখ ফাটে না। আচমকা ক্যামেরার শব্দে আরশিয়া পাশে তাকিয়ে দেখল, মুখে চৌড়া একটা হাসি ঝুলিয়ে ফোনের দিকে তাকিয়ে আছে ইনান। ভাই, দেখি দেখি, এই তো, বাহ, এটা তো আরো সুন্দর। ঝাল লাগার ফলে আর যাই হোক দামি নূর কোহিনুরাপুর আরো একটা রূপের দেখা মিলে গেল। আপনার ওই লাল লাল নাকটা কতটা সুন্দর, পুরোই চেরি টমেটো। শেষের কথাটা আরশিয়ার কানের সামনে এসে নিচু স্বরে বলল ইনান। আরশিয়া চোখ বড় বড় করে একবার ইনানের দিকে তো একবার তার মায়ের দিকে তাকাচ্ছে। তার মুখ ভাব দেখে ইনান তো হেসে লুটোপুটি খাওয়ার অবস্থা। আরশিয়াকে আরো বিভ্রান্ত করার জন্য সে চোখ মেরে হাসতে হাসতে সরে গেল। কি সাংঘাতিক ছেলে রে বাবা! ইনান সম্পর্কে জাইরার মামাতো ভাই, ইকবাল সাহেবের বড় ছেলে সে। বয়সে জাইরা জুবা থেকে বড় হলেও আরশিয়া থেকে বেশ ছোটই সে, কিন্তু মাঝে মাঝে আরশিয়ার মনে হয় ইনানই বুঝি তার বড়। খাওয়া দাওয়া শেষে সবাই আবারও গল্পে মেতে উঠল। ছেলেরা টেবিল চেয়ার সরিয়ে রাখছে, বাড়ির বউ মেয়েরা রান্নাঘরে দৌড়ে বসে আড্ডা দিচ্ছে। আরহাম তার বয়সী বাচ্চাদের সাথে দৌড়ঝাঁপ করতে ব্যস্ত। এই কয়েকদিনে তোলা ছবিগুলো ইনান খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে আর বিশ্লেষণ করছে। বাকিরা সবাই মৌমাছির মতো তাকে ঘিরে ধরেছে। কিরে বিচ্ছুর দল, এত মনোযোগ দিয়ে কোন রতন দেখা হচ্ছে শুনি? আমিও একটু দেখি তোমরা কি এমন দেখছো। মুহূর্তেই ফোন বদল হয়ে ওয়াসিমের হাতে চলে এলো। 2-3টে ছবি দেখার পর হঠাৎ তার আঙ্গুল থেমে গেল। 2-3বার পলক ফেলে সেই স্ক্রিনে তাকিয়ে মনোযোগ দিয়ে কিছু দেখতে লাগলো।
এত মনোযোগ দিয়ে কি দেখছো ওয়াসিম ভাই? জুবা প্রশ্ন করলো। তুমি তাড়াতাড়ি দেখা শেষ করো, আমাদের এখনো অনেক ছবি দেখা বাকি। তোর মতো দেখি, এদিকে দাও আমার ফোন। এ তো দেখছি তুমি, আমিও তো। ওয়াসিমের হাত থেকে ফোনটা কেড়ে নিল ইনান। স্ক্রিনের দিকে ভ্রু কুচকে ওয়াসিমের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো। দেখি তুমি এত মনোযোগ দিয়ে মহার ছবি। মাহা, কিন্তু আমি তো। বাকি কথা না বলে সে গলা এগিয়ে ফোনের দিকে তাকিয়ে ছবিটা আরেকবার দেখে নিল। জায়রার বয়সী একটা মেয়ের ছবি জলজল করছে ইনানের মোবাইলে। ওয়াসিম গলা ছেড়ে বলল। এমনিতেই দেখছিলাম, অনেক দিন দেখিনি তো, তাই হুট করে চিনতে পারিনি। ছবিটা দেখে মনে করার চেষ্টা করছিলাম এটাকে। তাই নাকি ওয়াসিম ভাই? নাকি ঘটনা অন্য কিছু? আমি যা ভাবছি তাহলে কিন্তু বলতে পারো। পরের বছরই তো আমাদের স্কুল জীবন শেষ, তখন না হয় তোমাদের একটা ব্যবস্থা আমি করে দিব। সাথে তো যুবা আপু আছে, কি বলো আপু? ওয়াসিম বিরক্তি নিয়ে জায়রার মাথায় হালকা বাড়ি মারল। চুপ কর বজ্জাত মেয়ে, বেশি পেকে গিয়েছিস না। খালাকে বলতে হবে মেয়ের মন বেশি উড়ু উড়ু করছে, আমার আগে তোকে বিদায় করা দরকার। যাও যাও, দেখি কিভাবে মাকে বলতে পারো। আমিও তোমার কথা বলে দিব। কি বলবি? ওটা তো আমার ফোনও ছিল না, এটা ছিল ইনানের, আর ছবিও ছিল তার ফোনে। আমি তো শুধু দেখছিলাম। এমনও তো হতে পারে ইনানের মাঝেই কোনো ঘাপলা আছে। ওয়াসিমের কথা শুনে ইনান হকচকিয়ে গেল। দেখছিলে ভাই, তুমি এসব কি বলছো? কেন আমার নামে এরকম ঝুটা কথা বলছো? এরকম মিথ্যাচার করলে আমি সারা জীবন সিঙ্গেলই থেকে। হয়েছে বাবা, তোমরা আর ঝগড়া করো না। জায়রা, তুমি জানো কাল মাহারা আসছে? কি বলো আপু? তাহলে তো বেশ ভালো হবে। আমরা সবাই মিলে অনেক মজা করব, সাথে কোহিনুর আপুকেও নিব। আপু অনেক বেশি ইন্ট্রোভার্ট, এখনো সহজ হতে পারেনি। থেকে যাব। ওসব রাখো, এটা বলো মাহা এখানে কেন ইনান ভাই, এই গ্রামে একা তুমি থাকো না, এটা মাহারও নানা বাড়ি। তো সে বুঝি এখন তোমার জন্য এখানে আসবে না? আসছে? সে আসুক ঘুরুক, তাতে আমার কিছু যায় আসে না। তবে ও যদি আমাদের সাথে থাকে তাহলে আমি তোমাদের। বেশ বিরক্তি নিয়ে বলল ইনান। কেন কেন? মাহা কি তোমাকে কামড়াচ্ছে নাকি? আহ জায়রা, ইনান, তোরা কি শুরু করেছিস বলতো? এখন যা, ভেতরে যা, অনেক রাত হয়েছে, ঠান্ডা বেশি পড়ছে, আর বেশিক্ষণ বাইরে থাকলে সর্দি কাশি শুরু করে যাবে। যা যা, তাড়াতাড়ি কম্বলের ভিতরে যা। জায়রা যুবা সহ সব বাচ্চা কাচ্চাদের ওয়াসিম ভিতরে পাঠিয়ে দিল। সবাই আস্তে আস্তে ঘুমানোর প্রস্তুতি নিতে লাগলো। ড্রয়িং রুমের মাটিতে বড় করে বিছানা করে সব ছেলেরা একসাথে শুয়েছে। মেয়েদের জন্য সব রুমগুলো ছেড়ে দেওয়া হয়েছে। ওয়াসিম শুয়ে শুয়ে ফোন দেখছিল। হঠাৎ কেউ কানের সামনে ফিস ফিস করে বলল। সাথে নেই। ওয়াসিম ভাই, তুমি কি সত্যি মাহার ছবি দেখছিলে নাকি? আচমকা কণ্ঠস্বরে ওয়াসিম প্রথমে ঘাবড়ে গেল। ঘাড় হালকা ঘুরিয়ে দেখল ইনান তার দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে। তার এত আগ্রহ দেখে ওয়াসিম বাঁকা হেসে জবাব দিল। তোমার গ্যালারির 1708 নম্বর ছবিটা দেখছিলাম। আরেকটা সত্যি কথা বলবো? ইনান বোকার মতো বলল। অন্য কারোর ছবিটা অনেক বেশি মনোমুগ্ধকর ছিল। ভাগ্যিস তোমার ফোনটা নিয়েছিলাম, না হলে তো দেখাই হতো না। ইনানের চিন্তা মাখা মুখশ্রী দেখে ওয়াসিম নিঃশব্দে এসে আবারও ফোন দেখতে লাগলো। এদিকে বোকা ইনান তার গ্যালারিতে ছবি গুনতে বসে পড়ল। বাড়ির পরিবেশ অন্য দিনের তুলনায় আজ বেশি ব্যস্ততাপূর্ণ। সুমনা আহমেদের মামার ইচ্ছে উনি গ্রামবাসীকে খাওয়াবেন। ওনার কথা আজ বাদে কাল মরে গেলে ছেলেমেয়ের বিপদে আপদে এই মানুষগুলোই তো এগিয়ে আসবে। আর সে একা একা ঘুরে ঘুরে কাজকর্মগুলো দেখছিল। দোতলা বাড়িটার সামনে ছোট্ট একটা উঁচু মাঠ। মাঠের একপাশে রান্নার কাজ চলছে, বাকি জায়গাটুকুতে বসার ব্যবস্থা করা হয়েছে। এই পিসি শোনো। অপরিচিত কণ্ঠস্বরে আসিয়া প্রথমে বুঝতে পারেনি যে তাকে বলা হয়েছে। সে পেছনে না ফিরে এগিয়ে যেতে নিলে পুনরায় আবারও সেই কণ্ঠস্বর শুনতে পেল। এই পিসি, শুনতে পাওনি? আমাকে বলছেন? আশেপাশে তুমি ছাড়া আর কোনো বাচ্চা কাচ্চা আছে দেখছো? কিছুটা বিরক্তি নিয়েই বলল যুবকটি। অপরিচিত যুবকটার কাছ থেকে প্রথম দেখায় এ ধরনের ব্যবহারে আরশিয়া কিছুটা বিব্রত হলো। দুঃখিত, আমি বুঝতে পারিনি। আপনি কি কিছু বলবেন? তোমাকে দেখে তো এই গ্রামের মনে হচ্ছে না, আগে তো কখনো দেখিনি। এভাবে ওখানে ঘুরে বেড়াচ্ছ কেন? দাওয়াত খেতে এসেছো, টেবিলে গিয়ে বসে থাকবে, তা না করে তুমি এদিকে ঘুরঘুর করছো কেন? নাকি অন্য কোনো মতলব আছে তোমার? ছেলেটা যে ভালো কিছু মিন করে কথাটা বলেনি তা বুঝতে পেরে আরশিয়া কিছুটা রাগ হলো। তবে সে উত্তেজিত হলো না, বরং শান্ত কণ্ঠে বলল। দেখুন ভাইয়া, আমি আপনাকে চিনি না,
আমি জানি না আপনি কে, আপনিও আমাকে চেনেন না, তাই না জেনে কারো সম্পর্কে কিছু বলা ঠিক নয়। আমি এমনিতেই হাঁটাহাঁটি করছিলাম, কোনো খারাপ উদ্দেশ্য আমার মাঝে নেই। তাও কোনো সমস্যা করে থাকলে আমি দুঃখিত। আমি এক্ষুনি চলে যাচ্ছি। কথা শেষ করে এক মুহূর্তও দাঁড়ালো না আরশিয়া, দ্রুত পায়ে ভেতরে চলে গেল। ছেলেটা মুখে বিরক্তি ভাব নিয়ে বলল, দুদিনের পিচ্ছির কি তেজ! ভুল করবে আমার কিছু বলাও যাবে না। কার না কার বাচ্চা কিছু হয়ে গেলে তখন আমাদের উপর দোষ এসে পড়বে। কি কি মাহিম ভাই বিড়বিড় আরে ইনান, তুমি দেখো না, এক পিচ্ছি এদিকে হাঁটাহাঁটি করছিল, বলে সরে যেতে বলছি, আর সে আমাকে বড় বড় ভাষণ দিয়ে ঘরের ভেতরে চলে গেল। আবার কোন পিচ্ছি তোমাকে কথা শোনালো? আমাদের আন্ডা বাচ্চাগুলো? না, এই গ্রামের বা তোমাদের কেউ না, আজকেই প্রথম দেখলাম। ইনান কিছু একটা ভেবে বলল, মেয়েটা কি বাচ্চা বাচ্চা দেখতে? মাথায় কি একটা তুমি চেনো নাকি? ইনান কপাল চাপড়ে হাসতে হাসতে বলল, ঝুটি করা ছিল। উনি আমাদের কাজিন, সম্পর্কে আমার দূর সম্পর্কের ফুফাতো বোন। এবারই প্রথম এসেছে বলে তুমি চিনতে পারোনি। আর উনি পিচ্চি বাচ্চা না, বয়সে আমার থেকেও বড়। অনার্স। না চাইতেও মাহিমের চোখ বড় বড় হয়ে গেল, যা দেখে ইনানের হাসির মাত্রা দ্বিগুণ হয়ে গেল। বাড়ির পেছনে থাকা পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে আরশিয়া। পুকুরটা প্রায় পানি শূন্য, পানি একদম তলানিতে কেটে গেছে। সেই স্বল্প পানির দিকেই এক দৃষ্টিতে তাকিয়ে আছে আরশিয়া। মন খারাপ? ঘাড় সামান্য বাঁকিয়ে আরশিয়া মানুষটাকে একবার দেখে নিল, না বোধক মাথা নাড়িয়ে পুনরায় পানি দেখায় মনোযোগ দিল। ওয়াসিম একটু নড়েচড়ে আবারও বলল, কিন্তু তোমাকে দেখে তো মনে হচ্ছে খুব মন খারাপ। কোনো সমস্যা হলে আমাকে বলতে পারো, দ্বিধা করার দরকার নেই। না, আমি ঠিক আছি। কম কথা বলি তাই হয়তো আপনার এরকমটা মনে হচ্ছে। বেশ, তাহলে তোমার কথাই মেনে নিলাম। দুপুরে খেতে কোনো অসুবিধা হয়নি তো? না, আজ কোনো অসুবিধা হয়নি। কাল একটু অন্যমনস্ক থাকার কারণে মরিচ খেয়ে ফেলেছিলাম, তাই ঝালটা একটু বেশিই লেগেছে। তবে আপনার আনা মধু খাওয়ার পর অনেকটাই স্বস্তি পেয়েছিলাম। তুমি সেটাও খেয়াল করেছিলে নাকি? প্রতি উত্তরে আরশিয়া কিছু বলল না, শুধু হালকা হাসলো। যদি কিছু মনে না করেন, আপনার ব্যাপারে কিছু জানতে পারি? আসলে আমি ঠিক আপনার সম্পর্কে অবগত নই। কিছুটা অস্বস্তি নিয়েই বলল সে। অবশ্যই। হ্যালো মিস আরশিয়া, আমি ওয়াসিম রৌনক। বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান নিয়ে মাস্টার্স করছি। এটা আমার দাদু বাড়ি। বর্তমানে আমি 101% সিঙ্গেল আছি। আর কি কিছু জানতে চান মিস আরশিয়া? কিছুটা নাটকীয়ভাবে বলল ওয়াসিম। তার কথা বলার ধরন দেখে আরশিয়া হেসে ফেলল, যা দেখে ওয়াসিম লাজুক হেসে এলোমেলো চুলগুলো আরও এলোমেলো করে ফেলল। ওয়াসিম ভাই? তৃতীয় ব্যক্তির কথা শুনে দুজনে কথা বলা বন্ধ করে পেছনে ফিরে তাকালো। জায়রার সমবয়সী একটা মেয়ে হাসিমাখা মুখে দাঁড়িয়ে আছে। মেয়েটা মুহূর্তেই দূরত্ব ঘুচিয়ে ওয়াসিমের কাছাকাছি এসে দাঁড়ালো। কেমন আছো ওয়াসিম ভাই? তুমি পুকুর পাড়ে, আর আমি সে কখন থেকে তোমাকে খুঁজে চলেছি। আমরা কোন সকালে এলাম, এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চললো, আর আমি তোমার দেখা এখন পেলাম। মুখ ভার করে বলল মেয়েটি। আসলে আমি কাজে ব্যস্ত ছিলাম মাহা। এতগুলো মানুষের খাবারের দায়িত্ব সবাই হাতে হাতে কাজ না করলে সামলানো তো মুশকিল। তুমি কেন খুঁজছিলে? জরুরি কিছু নাকি? বাইরে আমি বুঝি তোমাকে এমনি এমনি খুঁজতে পারি না? না, তা নয়, তবে প্রয়োজন ছাড়া তো কেউ কারো খোঁজ তেমন একটা নেওয়ার প্রয়োজন মনে করে না। তুমি কি বলো আরশিয়া? ওয়াসিম যে হুট করে তাকে কিছু বলে বসবে তা আরশিয়া বুঝতে পারেনি। পরিস্থিতি সামলানোর জন্য কোনো মধ্যে মাথা নেড়ে সম্মতি জানালো। ওয়াসিমের পাশে অপরিচিত একটা মেয়েকে দেখে মাহার হাসি হাসি ভাবটা উবে গেল। এটা কে ওয়াসিম ভাই? তোমার পরিচিত কেউ তোমার সাথে এসেছে? তোমার বন্ধু নাকি অন্য কিছু? ওয়াসিম আর চোখে আরশিয়ার দিকে তাকিয়ে বলল, পরিচিত তো বটে, তবে এখনো বন্ধু হয়ে উঠতে পারিনি। তবে কেউ চাইলে বন্ধু হতে পারি, কিংবা তারও বেশি কিছু। আরশিয়া বিপরীতে কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। ওয়াসিমের হিয়ালি মেশানো কথা মাহার মোটেও পছন্দ হলো না। সে অধৈর্য মাখা কণ্ঠে আবারও জিজ্ঞেস করলো, ওয়াসিম ভাই এত হিয়ালি করো না, সোজাসুজি বলো উনি কে, তোমার কি হয়? ও হচ্ছে আরশিয়া, দাদুর একমাত্র ভাগ্নির মেয়ে। আমাদের দূর সম্পর্কের কাজিন। প্রথমবার এসেছে তাই তুমি চিনতে পারছো না। আরশিয়া, এটা হচ্ছে মাহা। সংক্ষেপে যদি বলি, এটা হচ্ছে জাইরার ফ্রেন্ড। আচ্ছা তোমরা থাকো, আমি এবার গেলাম। দেখি কাজ কতদূর এগিয়েছে। আরশিয়া, তুমি চাইলে থাকতে পারো, তবে অন্ধকার হওয়ার আগে সরে এসো, না হলে মশার কামড় খেতে হবে। আরশিয়া মাথা নাড়িয়ে সম্মতি জানাতেই ওয়াসিম চলে গেল। তার সাথে কথা না বলে চলে যাওয়াতে মাহা মুখ ভার করে দাঁড়িয়ে রইল।
গলা ঝেড়ে আরশিয়া জানতে চাইল। তুমি কি দাঁড়াবে নাকি চলে যাবে? গেলে চলো একসাথে যাই। আরশিয়ার কথার উত্তর না দিয়ে মাহা আগে আগে হাঁটতে লাগলো। কিরে মাহা, কোথায় চলে গিয়েছিলি? মা তোকে খুঁজছে তো, যা তাড়াতাড়ি, না হলে পিঠের ওপর পড়তে দেরি নেই। কি বলো দা ভাই, আগে বলবে না? আজ কপালে দুঃখ আছে মনে হয়। কথাটা বলতে বলতেই মায়ের খোঁজে ছুট লাগালো মাহা। মাহিমের পাশ কেটে যেতে গেলে সে দ্রুত আরশিয়ার পথ আটকে ফেলল। আর সরি, আসলে আমি তখন বুঝতে পারিনি তুমি এবারের আত্মীয়। আমি ভেবেছিলাম হয়তো বাইরের কেউ, কোনো ঝামেলা হবে সেটা ভেবে আমি তোমাকে সরে যেতে বলছিলাম। তোমার সম্পর্কে আগে থেকে জানলে আমি এরকম কিছুই বলতাম না। তুমি প্লিজ রাগ করো না। ঠিক আছে ভাইয়া, সমস্যা নেই, আমি কিছু মনে করিনি। কথোপকথন আর না বাড়িয়ে আরশিয়া মাহিমকে পাশ কাটিয়ে নিজের মায়ের কাছে চলে গেল। আরশিয়ার এতটা অনাগ্রহ মাহিমের কিছুটা গায়ে লাগলো। একা একা রুমে বসে সাথে নিয়ে আসা বই পড়ছিল আরশিয়া। হুট করে কোথা থেকে যেন বাচ্চা কাচ্চা সবগুলো রুমে এসে জড়ো হয়ে গেল। রুমে ঢুকেই সবাই নিজেদের বসার জায়গা করে নিল। তাদের দিকে একবার তাকিয়ে আরশিয়া আরেকটু আটসাট হয়ে চেপে বসলো। আরে দেখো, এক পলক এতেতে আমাদের মাঝে। কথাটা বলেই উচ্চস্বরে হাসতে লাগলো ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া চাইরার মেজো মামার ছেলে। বিপরীতে আরশিয়া হালকা হেসে বলল, কেন, বই পড়া খারাপ নাকি? চাইলে তুমিও পড়তে পারো, আমি সাথে করে আরো এনেছি। ঠিক, এসব আজকালি বই আমি পড়ি না, কিভাবে যে তোমরা এসব পড়ো? এক প্রকার নাক সিটকে বলল সে। বই পড়ার জন্য মন লাগে, পড়ার আগ্রহ লাগে, তা না হলে শত চেষ্টা করেও লাভ নেই। তোমাদের মধ্যে সেই আগ্রহটা নেই বলেই তোমরা বোঝো না। থাক, বাদ দাও, যে বুঝতে চায় না তাকে বুঝিয়ে লাভ নেই। আরশিয়ার শান্ত ভাষায় বলা কথাগুলো শুনে বাচ্চাটা মুখ বেঁকিয়ে চলে গেল, যা কারোরই চোখ এড়িয়ে যায়নি। আপু তুমি প্লিজ কিছু মনে করো না, আসলে রুদ্র একটু চঞ্চল দুষ্টু টাইপ, ও না বুঝিয়ে তোমাকে বলে ফেলেছে। সমস্যা নেই জুবা, ও ছোট মানুষ, এখন কার সাথে কী ধরনের ব্যবহার করতে হয় তা বুঝতে শিখিনি। তবে আমি আশা করছি দ্রুত সে বুঝতে পারবে। বিকেলের দিকে একটু ঘুমিয়েছিল আরশিয়া। জেগে দেখলো 8টা বেজে গিয়েছে। আশেপাশেও কেউ নেই। মুখ হাত ধুয়ে বিছানা ঠিক করছিল। ঠিক তখনই ওয়াসিম এসে উপস্থিত হলো। সরি, আমি মনে করেছিলাম জায়রা জোবা এখানে আছে। হয়তো বাইরে আছে, আমি মাত্রই ঘুম থেকে উঠেছি, তাই বলতে পারছি না তারা কোথায়। বালিশটা ঠিক করে বলল আরশিয়া। ওয়াসিম চলে যেতে নিলেও আবার পেছন ফিরে জিজ্ঞেস করলো, তুমি কি কিছু খাবে? চা এনে দেব? থাক, আপনার কষ্ট করতে হবে না, এই অসময়ে চা খেতে চেয়ে কাউকে বিরক্ত করতে চাই না। বিপরীতে ওয়াসিম কিছু না বলেই চলে গেল। সব গুছিয়ে আরশিয়া বাইরে যাবে, সেই সময় তার ফোন বেজে উঠল। কেমন আছো বাবা? আমি ঠিক আছি মা, তোমরা কেমন আছো? আজ তো একবারও ফোন দাওনি, তাই আমি দিলাম। আমরা ভালো আছি, আমি মাত্রই ঘুম থেকে উঠলাম। তোমাকে ফোন দেওয়ার কথা একদমই মাথা থেকে বেরিয়ে গেছিল। তুমি খেয়েছো? সন্ধ্যাবেলায় দোকানে গিয়ে খেয়েছি। তুমি কি খেয়েছো? কিছুক্ষণ পর রাতের খাবার খাবো। তোমার খুব অসুবিধা হচ্ছে তাই না? রেখে আসা রান্নাগুলোও তো মনে হয় শেষ। কিছুটা চিন্তিত হয়ে বলল আরশিয়া। তোমরা কবে ফিরবে? বেশ অনেকদিন তো হলো। তোমার ভার্সিটি, ছেলেটার স্কুল সব কামাই হচ্ছে না, আর আমার স্কুল থেকে অলরেডি 2বার মেসেজ এসেছে। আরশিয়া কিছুটা সময় নীরব থেকে ধীর কণ্ঠে বলল, চলে আসবো কিছুদিনের মধ্যে। তুমি তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে যেও, বেশি রাত পর্যন্ত বাইরে থেকো না, সাবধানে থেকো। রাখছি। ফোন কেটে দিয়ে আরশিয়া এক দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়ে রইল। আপু, এই নাও তোমার চা। জায়রার কণ্ঠে তার ধ্যান ভাঙল। চায়ের কাপটা নিয়ে প্রশ্নবোধক চাহনিতে আরশিয়া জায়রার দিকে তাকালো। ধন্যবাদ, কিন্তু তুমি হঠাৎ চা নিয়ে এলে যে? আমি তো বাইরেও যাইনি। ওয়াসিম ভাই কি বলো তুমি উঠে গিয়েছ, তোমার নাকি খিদে পেয়েছে, যেন তোমাকে চা আর সাথে বিস্কুট দিয়ে আসা হয়, তাই মা আমাকে পাঠালো। নাও নাও, খেয়ে নাও, না হলে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। আরশিয়া বিস্কিট নিল না, শুধু চায়ের কাপটাই নিল। এক চুমুক খেয়ে সে কিছু বলবে তখনই ইনান গুনগুন করতে করতে রুমে প্রবেশ করলো। 2য় বর্ষে পড়ে। আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি চাই গো। কি গো সুন্দরী আপু, তোমার দেখা তো সহজে পাওয়া যায় না। সারাদিন এইখানে বসে না থেকে একটু বাইরেও তো আসতে পারো। তোমাকে দেখার জন্য যে কেউ শর্টফট করে সেটা কি তুমি বোঝো না? না পারে কইতে, না পারে সইতে। এখানে আসার জন্য তো একটা কারণ দরকার,
সবসময় কি আর এত কারণ পাওয়া যায়? কিন্তু তুমি যদি বাইরে থাকো তাহলে তো কোনো এই, তুমি কি বলছো ইনান ভাই? তোমার কথা তো আমার সুবিধা লাগছে না। কোনো ঝামেলা হয় না। তো আর কি, ওনাকে দেখার জন্য সে কখন থেকে আমি চোখ জোড়া ছটফট করছে। এদিকে উনি ঘুমন্ত রাজকন্যার মতো ঘুমিয়েছিলেন। আপনি বড্ড নিষ্ঠুর দামিনুর কোহিনুর। আমার মতো নিষ্পাপ শিশুকে অপেক্ষা করিয়ে আপনি মোটেও ঠিক করেননি। ছোট বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে বলল ইনান। তার এরকম বাচ্চামো দেখে আরশিয়া হালকা শব্দে হেসে উঠল। তার হাসি দেখে ইনানের ঠোঁটেও হাসি ফুটল। কাটটি আপনার সাথে। এই না হলে দামিনুর কোহিনুর আপু এইভাবে হাসবে? আমরাই তো যখন যা মনে আসবে নির্দ্বিধায় বলে ফেলবে। তোমাকে চুপচাপ দেখতে ও বাবা, তাহলে এই কথা? আর একটু হলে তো আমার হার্ট অ্যাটাক হয়ে যেত তোমার কথায়। ইনান, তুমি আমাকে একবার আপনি একবার তুমি বলো কেন? যে কোনো একটা বলো। আমার একটু ভালো লাগে না। না, আমার এটাই ভালো লাগে। একসাথে তুমি আপনি বলা তুমি এমনিতেই বয়সে বুড়ো হয়েছো, কিন্তু স্বভাব এখনো স্কুল পড়ুয়াদের মতো। ব্যাপারটা আমার কাছে দারুণ লাগে, শুধু আপনার জন্য। বলেই লাজুকভাবে হাসলো ইনান। ইনান ভাই, তুমি সত্যি করে বলো তো, তুমি আসলে কি মজা করছিলে নাকি ঘটনা অন্য কিছু? ইনানকে একা পেয়েই চেপে ধরলো জাইরা। তার কথা শুনে ইনান ঘাবড়ে তো গেল না, উল্টো জাইরার কাঁধে হাত রেখে বলল, দামিনুর কোহিনুর আপু। না রে, তুই ঠিকই চিন্তা করেছিস। আমার না অনেক দিনের শখ বয়সে বড় আপুর সাথে প্রেম করার। কোহিনুর আপুকে দেখে মনে হলো এটার জন্য উনি একদম পারফেক্ট। ওনাকে দেখে বোঝা যায় না যে উনি আমার থেকে বয়সে বড়। ভাবছি এবার ওনাকে বলে এইসব তুমি কি বলছো ইনান ভাই? মামি জানলে তোমাকে জ্যান্ত গরম তেলে ভাজবে। দেব। কি বলিস? আমি ভয় পাই নাকি? এই ইনান কাউকে ভয় পায় না। এখন যা তো। আর এখানে ডিমের মতো গোল গোল জাইরাকে সেখানে রেখেই শীষ বাজাতে বাজাতে চলে গেল ইনান। জাইরা কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে ছুট লাগালো কারো খোঁজে। রাতের খাবারের পর আরশিয়া তার মায়ের জন্য অপেক্ষা করছিল। আরহাম ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। কি রে, এখনো জেগে আছিস যে? ঘুমিয়ে পড়। মা বাবা ফোন করেছিল। ও, তো কি বলেছে? রান্নাগুলো কি শেষ? আমরা কখন ফিরবো তা জানতে চেয়েছে। আরহামের স্কুল থেকে নাকি 2বার মেসেজ চলে এসেছে। কথাটা শুনে সুমনা আহমেদের মুখ থমথমে হয়ে গেল। এত বছর পর আমি একটু আমার আত্মীয়ের বাড়িতে এসেছি। আমার মৃত্যু পথযাত্রী মামাকে দেখতে হয়েছি, তাও তোমার সহ্য হচ্ছে না। কিন্তু এখন নিজের কেউ হতো, নাচতে নাচতে গোটা মাস থেকে যেতে পারতো। তখন মুখে একটু শব্দ করতো না। আমার বাপের বাড়ির মানুষ বলেই যত রকম কথা বের হচ্ছে। যাব না আমি এখন। তোমাদের যদি না থাকতে ইচ্ছে না হয় তবে তোমাদের বাবাকে বলে এসে নিয়ে যেতে। জীবনে তোমাদের জন্য সব সুখ বিসর্জন দিয়েছি। যখন একটু সুযোগ পেয়েছি সেটা হারাতে চাই না। তোমরা সবাই নিজের বেলায় ঠিক, আমার বেলা তোমাদের সকল ব্যস্ততা। ভোরের আলো ঠিকমতো ফোটার আগেই বাড়ির ছেলেরা এবং বাচ্চা কাচ্চারা শীতের কাপড় গায়ে জড়িয়ে বেরিয়ে পড়ল কিছুটা দূরে থাকা বড় পুকুরটার কাছে। তারা নাকি আজ মাছ ধরবে, আর সেই ধরে আনা মাছ দুপুরের জন্য রান্না করা হবে। আরশিয়ার যাওয়ার ইচ্ছে না থাকলেও আরহামের কারণে তাকে যেতে হলো। পুকুর পাড়ে গিয়ে দেখলো মাহিমার মাহাও এসেছে। সবাই নিজেদের ছিপি তৈরি করে মাছ ধরার জন্য পানিতে ফেলে নীরবে অপেক্ষা করতে লাগলো। মিনিট 15 পর ইকবাল সাহেবের ছিপেতে টান পড়তেই উনি চেঁচিয়ে উঠলেন। পানি থেকে ছিপি বের করতেই দেখা গেল মাঝারি সাইজের মোটাসোটা একটা মাছ। মাছটা বালতিতে রেখে তিনি গর্বের সাথে বললেন, দেখো দেখো মাছ কিভাবে ধরতে হয়। এইখানে আমার থেকে ভালো মাছ কেউ ধরতে পারবে না। মাত্রই তো এলাম, এখনই এত গর্ব করো না বড় ভাই। আমি তোমার থেকে ভালো মাছ ধরতে পারি। তাহলে ধরে দেখা মেজো, আমিও দেখি তুই কত বড় মাছ ধরতে পারিস। দুই ভাইয়ের এই দ্বন্দ্বে বাঘেরা বেশ মজা পেল। তারা থামানোর বদলে উল্টো আরো চিৎকার করতে লাগলো, মেজো মামা, তোমাকেও দেখিয়ে দিতে হবে তুমি দুর্বল নও। বড় মামা থেকেও তুমি ভালো মাছ ধরতে পারো, চেঁচিয়ে বলল জাইরা। চোখ দিয়ে তাকিয়ে থাকিস না। না, আমার বাবাই সেরা। চাচা আপনি চেষ্টা করতে দেখতে পারেন, কিন্তু আমার বাবা থেকে বড় মাছ। এই না হলে আমার ছেলে। ফারুক সাহেব লুঙ্গির গিট্টু শক্ত করে বেঁধে মাছ ধরায় মনোযোগী হলেন। এতটাই মনোযোগ দিয়ে তিনি মাছ ধরতে লাগলেন যেন আজ বড় মাছ না ধরে তিনি হাল ছাড়বেন না। বেশ কিছুক্ষণ হয়ে যাওয়ার পরেও যখন ওনার ছিপেতে কোনো মাছ উঠল না, তখন ইকবাল সাহেব মজা করে বললেন, দেখলি তো, তোদের বলেছিলাম না আমার থেকে ভালো মাছ কেউ ধরতে পারে না।
এই তো মাছ আটকেছে, মাছ আটকেছে। ইকবাল সাহেবের কথা শেষ হওয়ার আগেই আনন্দে চেঁচিয়ে উঠলেন ফারুক সাহেব। দ্রুত ছিপে পানির বাইরে নিয়ে আসতেই ওনার আনন্দ একেবারে মাটি হয়ে গেল। ছিপির দিকে তাকিয়ে হো হো করে হাসতে হাসতে ইকবাল সাহেব বললেন, এই তোর বড় মাছ মেজো। এটা তো আমার মাছ থেকেও দিগন্ত ছোট। তুই ছেড়ে দে ভাই, আমার সাথে প্রতিযোগিতা করে তুই পারবি না। ফারুক সাহেব বিপরীতে কিছু বলবেন তার আগেই কেউ আনন্দে চেঁচিয়ে বলে উঠল, ওরে জায়রা, জুবা, ইনান, দেখ দেখ কত বড় মাছ। সবাই চোখ ঘুরিয়ে পুকুরের অন্যদিকে তাকালো। আলী সাহেব খুশিতে গদগদ হয়ে আছে। হাতে তার বিশাল সাইজের মাছ, যা ইকবাল সাহেবের মাছ থেকেও অনেকটা বড়। ছোট ভাইয়ের হাতে এত বড় মাছ দেখে ইকবাল সাহেবের মুখ চুপসে গেলেন। বিজয়ের আনন্দ মিলিয়ে গেল। আপনি কখনোই ধরতে পারবেন না। ইনান প্রশ্ন করল, যখন তোর বাবা আর বড় চাচা ঝগড়া করছিল তখন আমি আর ওয়াসমিন মিলে এটা ধরেছি। এবার বল কে ভালো মাছ ধরতে পারে, তোর বাবা নাকি আমি? কি হলো বড় ভাইয়া, বলো বলো। চাচা, তুমি এটা কখন ধরলে? ওয়াসিম ভাই, তুমি এরকম অসহায় কণ্ঠে বলল ইনান। ওয়াসিম ভাই, তুমি আমাদের না বলে চুপি চুপি ছোট মামার কাছে কখন গেলে? বড় মাছ ধরার মজা শুধু তুমি একাই নিলে? ঠিক ঠিক। কই ভেবেছিলাম মামাদের মধ্যে আরেকটু ঝগড়া লাগাবো, কিন্তু তুমি সব মাটি করে দিলে। হতাশা কণ্ঠে বলল জাইরা। ওরে বাচ্চা, তাহলে তোদের এই প্ল্যান? দাঁড়া, আজ তোদের কানগুলো আমি যদি লাল না করেছি। ফারুক সাহেব এগোতে নিলেই জাইরা দৌড়ে ওয়াসিমের পেছনে লুকিয়ে পড়ল। আমি কিচ্ছু করিনি মেজো মামা, এইসব ইনান ভাইয়ের বুদ্ধি ছিল। দাঁড়া, তবে ইনানের কান আগে লাল করব, তারপর তোদের। বাবার কথা শুনে ইনান দৌড়ে আরশিয়ার পেছনে এসে দাঁড়ালো। তার হঠাৎ আগমনে আরশিয়া ভরকে গেল। বিশ্বাসঘাতকতা করতে পারলে? আমি কিছু করিনি, আমি তো তোমার দলেই ছিলাম। তোমাকে না আমি চিয়ার আপ করছিলাম। তোমাকে কিছু করলে কিন্তু পরের বার। আরশিয়ার পেছনে দাঁড়িয়ে কথাগুলো বলল ইনান। ছেলের বাচ্চামো দেখে ইকবাল সাহেব হাসতে হাসতে চলে গেলেন। ইনানের ছোটাছুটি দেখে আরহামও খিলখিল করে হাসতে লাগলো। তিন ভাই আরও কিছুক্ষণ দাঁড়িয়ে আরও কয়েকটা মাছ নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। ততক্ষণে আলো ফুটে গিয়েছে। বড়রা চলে গেলেও থেকে গেল ছোটরা। আরশিয়া আরহামের হাত ধরে একপাশে দাঁড়িয়েছিল। তাদের এই কর্মকাণ্ড তার ভালোই লাগছিল। ইস, কত ভালো এরা, সবাই কত মিলেমিশে থাকে। এখানে না এলে হয়তো তাদের মধ্যে এত সুন্দর মুহূর্ত কখনোই দেখতে পেতাম না। ওয়াসিম ভাই, তুমি কি এটা ঠিক করনি? চালাকি করে ছোট মামাকে জিতিয়ে দিলে। মুখ ভার করে বলল জাইরা। আমি কি আর তোদের মতো বুদ্ধ নাকি? ব্রেইনটা কি সাজিয়ে রাখার জন্য দিয়েছে নাকি? ব্রেইন দিয়েছে ব্যবহার করার জন্য। তোরা তো সাজিয়ে রাখলে এরকমই হবে। ভাব নিয়ে বলল সে। আচ্ছা বাদ দে, এখন মাছ ধরবি নাকি বাড়ি ফিরে যাবি? না না, আমি মাছ ধরবো। এই ইনান ভাই, চলো ওই দিকটায় যাই। জাইরা, জুবা, ইনান তিনজনেই ছিপি বালতি তুলে অন্যদিকে চলে গেল। ওয়াসিমও তাদের সাথে যোগ হবে। তখন মাহা তার সামনে এসে দাঁড়ালো। ওয়াসিম ভাই, তুমি তো খুব ভালো মাছ ধরতে জানো, আমাকেও শেখাও না। তোমার ভাই কোথায়? সেও তো জানে, তাকে বলো। না না, আমি ভাইয়ার কাছে শিখবো না, ও আমাকে ভালো মতন শেখাবে না, তুমি শিখিয়ে দাও। মাহার চূড়াচুরিতে অবশেষে বাধ্য হয়ে ওয়াসিম রাজি হয়ে গেল। সে রাজি হতেই মাহা খুশিতে গদগদ হয়ে গেল। আপু, আমিও যাই ওদের সাথে। না আরহাম, মা বকা দেবে। দেখো ওখানে কত পানি, পড়ে গেলে তখন কি হবে? এখানেই চুপটি করে দাঁড়িয়ে দেখো। তুমি কি এখন ওই দিনের কথা মনে রেখে বসে আছো? আচমকা মাহিরের কণ্ঠ শুনে আসিয়া ঘাবড়ে গেল। পাশে মাহিমকে দেখতে পেয়ে আস্তে করে কয়েক কদম পিছিয়ে গেল সে। না, আমি ওসব মনে রাখিনি। একা একা দাঁড়িয়ে আছে যে, এসো তুমিও মাছ ধরো। না থাক, তার দরকার নেই। আমি আরহামকে একা ছেড়ে যেতে পারবো না। আপনারাই মাছ ধরুন, আমরা বরং দাঁড়িয়ে তা দেখি। মাহিমের পাশে দাঁড়িয়ে থাকতে আরশিয়ার বেশ অস্বস্তি লাগছিল। তা হয়তো সে বুঝতে পেরেছিল, তাই আর কোনো কথা না বলে চুপচাপ সরে গেল। কী লাভ শুধু শুধু আরেকজনের বিরক্তির কারণ হওয়ার। আচমকা কোনো পূর্বাভাস ছাড়া চুপ করে বৃষ্টি নামলো। সবাই দৌড়ে ছাউনির নিচে আশ্রয় নিল। আরশিয়া আরহাম আগে থেকেই সেখানে ছিল বিধায় তারা না ভিজলেও বাকিরা প্রায় অনেকখানি ভিজে গিয়েছে। এবার আমরা বাড়ি যাব কি করে? বৃষ্টির বেগ তো অনেক বেশি, তাড়াতাড়ি কমবে বলে তো মনে হচ্ছে না। তোর ভাল লাগে না। কোথায় ভাবলাম একটু মজা করব, কিন্তু অসময় এই সকালবেলা বৃষ্টি এসে সব নষ্ট করে দিল। জায়রার কথা শেষ হতেই প্রচণ্ডভাবে বিদ্যুৎ চমকে উঠল।
আরহাম ভয় পেয়ে আরশিয়াকে জড়িয়ে ধরল। জায়রা, এভাবে বকিস না। দেখ তোর কথা বৃষ্টি পছন্দ হচ্ছে না বলে কিভাবে গর্জে উঠছে। আর আমি বলি কি, মেয়েরা না হয় এখানে থাকুক, আমাদের মধ্যে কেউ বাড়িতে গিয়ে ছাতা নিয়ে আসি। কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবি? এমনিতেই আমরা ভিজে গিয়েছি। মাহিমের কথাটাই সবার পছন্দ হলো। ঠিক বলেছ মাহিম, ইনান বরং ওদের সাথে থাকুক, আমরা গিয়ে ছাতা নিয়ে আসি। ওয়াসিমের কথা শুনে মাহা চট জলদি বলল, তুমি থাকো না ওয়াসিম ভাই, ইনান ভাইয়াকে পাঠাও। তোমার দলে থাকবো না। কেন? বিরক্তি নিয়ে বলল ইনান। তার কথায় মাহা কিছুটা অপমানিত বোধ করলো। বিরক্তি নিয়ে ইনানের দিকে আর চোখে তাকিয়ে কিছুটা দূরে গিয়ে নিজে নিজে বিড়বিড় করতে লাগলো। বৃষ্টিতে ভেজা ওয়াসিমকে দেখে আরশিয়া নিজের অজান্তে থমকে গেল। টপ টপ করে পানি পড়ছে তার চুল থেকে। মাথাটা এপাশ ওপাশ নাড়িয়ে পানি কমানোর বৃথা চেষ্টা করছে সে। দু বাড়ি থেকে প্রায় 5-6টা ছাতা নিয়ে এসেছে মাহিম আর ওয়াসিম। মাহিম তার সাথে মাহাকে নিয়ে গেল। মাহা কিছুটা জেদ ধরেছিল সে জাইরার সাথে যাবে, তবে মাহিমের সামনে টিকতে পারেনি। জাইরা জুবাকে একটা ছাতা আর ইনানকে দেওয়া হলো একটা ছাতা। এই নাও ছাতা, তুমি এটা নিয়ে দ্রুত চলে যাও। তাহলে আরহাম? ওকে আমি কোলে করে নিয়ে যাচ্ছি। গ্রামের রাস্তা বুঝতেই পারছো, বৃষ্টিতে নষ্ট হয়ে গিয়েছে, পুরো পথ কাদা কাদা হয়ে গিয়েছে। আরহাম হেঁটে যেতে পারবে না, তোমারও এক হাতে ছাতা ধরে ওকে নিয়ে যেতে কষ্ট হবে, তাই তুমি চলে যাও, ওকে আমি নিয়ে আসছি। আরশিয়া গেল না। ভাবতে লাগলো ওয়াসিমই বা কী করে ছাতা আর আরহামকে একসাথে ধরবে। কিছুক্ষণ ভেবে সে বলল, দেখি বড় ছাতাটা আমাকে দিন, আপনি আরহামকে কোলে নিন, ছাতা আমি ধরছি। আরে লাগবে না, তুমি চলে যাও। আরশিয়া কোনো কথা শুনল না। ওয়াসিমের হাত থেকে ছাতাটা নিয়ে চোখের ইশারায় তাকে আরহামকে কোলে নিতে বলল। বাকিরা বাড়িতে ফিরে এসেছে আগেই। তারা ভেতরে না গিয়ে ভেজা কাপড়েই উঠোনে দাঁড়িয়ে ওয়াসিম আর আরশিয়ার অপেক্ষা করতে লাগলো। ভেতরে সুমনা আহমেদ চিন্তায় শেষ। বারবার এসে জিজ্ঞেস করে যাচ্ছে ওরা এসেছে কিনা। তিনি নিজেই খুঁজতে বেরিয়ে পড়তেন, কিন্তু ফারুক সাহেবের কথাই বাড়িতে অপেক্ষা করছেন। ওয়াসিমকে দেখতেই যারা চিৎকার করে বলল, আন্টি, ওরা চলে এসেছে। সুমনা আহমেদ দৌড়ে এলেন। তাড়াতাড়ি আরহামকে ওয়াসিমের কোল থেকে নামিয়ে নিলেন। জাইরার মা ইলমা তোয়ালে এগিয়ে দিল তাদের দিকে। ওকে কোলে করে আনতে কেন গেলে বাবা? নিজেই আসতে পারতো, শুধু শুধু কষ্ট করলে। না আন্টি, সমস্যা নেই, রাস্তায় অনেক কাদা, সাথে পানিও জমতে শুরু করে। এরকম রাস্তায় আরহাম হাঁটতে পারতো না, আরশিয়ারও তাকে সামলানো কষ্ট হতো, তাই কোলে করে নিয়ে এলাম। আচ্ছা, ভালো কাজ করেছিস তুই। এখন যা, সবাই একেবারে গোসল করে ফেল। আরশিয়া চাইলে তুমিও করে ফেলতে পারো, বললেন ইকবাল সাহেবের স্ত্রী। আরশিয়া মাথা নাড়িয়ে রুমে চলে গেল। ব্যাগ থেকে প্যান্ট শার্ট বের করে যেই ওয়াসিম তা বন্ধ করতে যাবে, তখনই কোথা থেকে ইনান এসে ধপ করে বিছানায় শুয়ে পড়ল। এই এই উঠো বিছানা থেকে, মাছ ধরা জামা কাপড়ে ময়লা শরীরে বিছানায় শুয়েছিস কেন? মামিরা এখানে শোবে কিভাবে? উফ ওয়াসিম ভাই, আমি কি তোমার মতো নাকি? আমি সবার আগে গোসল করে ফেলেছি। মেয়েগুলো যা লেট লতিফ, অপেক্ষা করলে আজ আর আমার গোসল করতে হবে না। তাই বুদ্ধি করে ওরা যখন জামা আনতে গেল তখনই বাথরুমে ঢুকে পড়েছিলাম। এবার তুমি ঘুরো, বাথরুমে সবগুলো মেয়েদের আচার। ইনানের কথা শুনে ওয়াসিম হতাশ হয়ে বিছানায় বসে পড়ল। তার হতাশা মিশ্রিত মুখখানা দেখে ইনান হো হো করে হাসতে লাগলো। আচমকা সে হাসি থামিয়ে সোজা হয়ে বসল। বাবাদের চাচাদের দখলে। আচ্ছা, আমরা তোমাদের আগে বাড়ি ফিরে আসলাম। ইনানের এহেন প্রশ্নে ওয়াসিম ভরকে গেল। এভাবে তাকিয়ে আছিস কেন? তোরা তো নিজের মতো চলে এসেছিস, তোরা অভ্যস্ত এই পরিবেশে, কিন্তু ওরা তো প্রথমবার এলো। ভেজা রাস্তায় তাড়াহুড়োই করে এলে আরশিয়াও পড়তো, সাথে আমি আর আরহামও, তাই একটু আস্তে ধীরে এসেছি। ওয়াসিমের কথা যে ইনানের মোটেও বিশ্বাস হয়নি তা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। ওয়াসিম জামা কাপড় নিয়ে বেরিয়ে গেল, তবে ইনান এখনো ওভাবেই বসে রইল। হাতে এক জোড়া জুতা নিয়ে এদিক ওদিক কাউকে খুঁজছে আরশিয়া। কোহিনুর আপু, তুমি কি কাউকে খুঁজছো? হাতে এগুলো কার জুতো? জাইরার কণ্ঠ শুনে আরশিয়া পেছন ফিরে দেখল তার পাশে মাহাও দাঁড়িয়ে আছে। তুমি ওয়াসিমকে দেখেছো? ওয়াসিম ভাই তো রুমে শুয়ে আছে। ঘুমাচ্ছে? না, মোবাইল দেখছে। আমরা তো এখন সেখান থেকে এলাম। কেন বলো তো? আরশিয়া হাতে থাকা জুতোগুলোর দিকে ইশারা করে বলল। আরহাম ওনার জুতোগুলো পরে এতক্ষণ ঘুরে বেড়াচ্ছিল, মা আমাকে এগুলো দিয়ে বলল যেন ফিরিয়ে দিয়ে আসি। সে কখন থেকে ওনাকে খুঁজে চলেছি। আচ্ছা যাও, ভাইয়ার কোনো রুমটায় আছে।
আপু আপনি না হয় জুতোগুলো আমাকে দিন, আমি দিয়ে আসছি। মাহার কথা শুনে আরশিয়া যেতে গিয়েও থেমে গেল। তার কথা শুনে জাইরা চোখের ইশারায় কিছু একটা বলল, যা আরশিয়ার বোধগম্য হলো না। আপু তুমি না হয় আমাকেই দাও, কষ্ট করে আর তোমাকে যেতে হবে না। তোমরা যাবে না? থাক, আমি বরং যাই, তোমাদের আবার ওনার কাছে যেতে হবে না। আরশিয়া চলে যেতেই জাইরা মাহাকে চেপে ধরল। এই তোর মাথায় কি কোনো বুদ্ধি নেই? কেন আপুকে এটা বলতে গেলি? উনি কিছু মনে করলে কি করবি? উফ, চুপ করো তো, মনে করলে করুক গে। এই চল না, আমরা আবার যাই। ওয়াসিম ভাই তো রুমে একা, যদি আবার কিছু করে তো। কিসব বলছিস সেগুলো? কিছু মনে করবে মানে? তোর মাথাটাও না গেছে। চল, এবার আর ওই দিকে যেতে হবে না। বেশি উড়ু উড়ু করলে তোর ভাই পাখা ছেটে দিবে। মাহাকে এক প্রকার টেনে নিয়ে গেল জাইরা। আসবো? আরশিয়ার অনাকাঙ্ক্ষিত কণ্ঠস্বরে ধরফর করে উঠে বসলো ওয়াসিম। দরজা দিকে তাকিয়ে দেখলো পর্দার ওপারে আরশিয়া দাঁড়িয়ে উত্তরের অপেক্ষা করছে। হ্যাঁ, এসো এসো। পর্দা সরিয়ে ধীর পায়ে ভেতরে প্রবেশ করলো আরশিয়া। জুতো জুড়ো নিচে রেখে বলল, আপনার জুতো ফিরিয়ে দিতে এলাম। আরহাম না বুঝে নিয়ে গিয়েছিল। আরহাম নিয়ে গিয়েছিল? দেখো, আমি আরও মনে করেছিলাম বোধহয় আবারও আমার জুতো কেউ চুরি করে ফেলেছে। সরি আরহাম, বুঝতে পারিনি, এটা ওর জুতো নয়। না না, সমস্যা নেই, ও ছোট বাচ্চা, এত সব কি আর সে বুঝে? তুমি বসো না। না, বসবো না, জুতোটা ফিরিয়ে দিতে এসেছিলাম। আমি আসি এখন। ওয়াসিম কিছু বলবে তার আগেই আরশিয়া বেরিয়ে গেল। সে বেরিয়ে যেতেই ওয়াসিম লাজুক হেসে বালিশে মুখ গুজে আবারও শুয়ে পড়ল। বাইরে চেয়ার পেতে সবাই একসাথে বসেছিল। ইনান ফোনের দিকে তাকিয়ে গুনগুন করে গান গাইছিল। তা দেখে জাইরা একটু রসিকতা করে বলল, হুম, আপু তুমি কি কারো পরিবর্তন লক্ষ্য করতে পারছো? জাইরার এমন কথাই সবাই থমকে গেল। ওয়াসিম থম মেরে জাইরার দিকে তাকালো। ইনান ফোন চালানো বন্ধ করে আর চোখে তাকালো। পরিবর্তন? কার আবার পরিবর্তন দেখব? কার আবার? আমাদের ইনান ভাইয়ের। দেখছো না কয়দিন ধরে আরও বেশি উড়ু উড়ু করছে। সব সময় তো গুনগুন করে গান গাইতে থাকে। এই যেমন এখনও তো গাইছিল। তো গান গাওয়ার সাথে পরিবর্তনের কি সম্পর্ক? আরে আপু বোঝো না কেন? এটা তো ভালো লক্ষণ নয়। কেমন প্রেম প্রেম একটা ফিল পাচ্ছি আমি। জাইরার কথা শুনে যুবা অবাক নয়নে ইনানের দিকে তাকায়। এদিকে ইনান তো বিরক্ত। কি সব বলছিস তুই? আমার তো তাই মনে হচ্ছে। আমি সত্যি বলছি না ইনান ভাই। ইনান ভাই, জায়রার কথা কি সত্যি? এই জায়রা, বল না ঘটনা কি? ইনান ভাই তো এখন আরশিয়া আপুর পেছন পেছন ঘুরঘুর করে। আমার তো মনে হয়। কিন্তু উনি তো ভাই থেকে বয়সে বড়। ইনান ভাই, কথা কি সত্যি? তোমাদের আসতে এত সময় লাগে? সে বিরক্তি নিয়ে কিছু বলতে গেলেও থেমে গেল। কিছু একটা ভেবে মুচকি হেসে পায়ের উপর পা তুলে বলল, কেন তোরা? হ্যাঁ সত্যি, আমি তো ঠিক করে ফেলেছি প্রেম করার পর আমরা কোথাও ঘুরতে যাব। দামিনুর কোহিনুর আপুও জানে। এখন শুধু অফিসিয়ালি তাকে বলা পালা। কখন বলা যায় বলতো? ও ওয়াসিম ভাই, তুমি চুপ করে গেলে কেন? তুমি তো আমার। ইনানের কথা শুনেও ওয়াসিম কিছু বলল না। উঠে ঘরের ভিতরে চলে গেল। আপু এই নাও চকলেট। চকলেট খেতে খেতে আরেকটা চকলেট আরশিয়ার দিকে এগিয়ে দিল আরহাম। তোমাকে চকলেট কে দিয়েছে? ওই যে একটা আপু আছে না, সে দিয়েছে। কে, জায়রা? জানি না, আমি গেলাম খেলতে। দৌড়ে চলে গেল আরহাম। আরশিয়া চকলেটটা এক পাশে রেখে আবারও মোবাইল দেখতে লাগলো। এই নে ঠঙ্গি, চকলেট খা। জাইরার হাত থেকে চকলেটগুলো নিয়ে একটা মুখে দিয়ে মাহা জানতে চাইল, হঠাৎ কি মনে করে চকলেট খাওয়াচ্ছিস? আমি না ওয়াসিম ভাই কিনে দিয়েছে এগুলো। যুবা আপুর নাকি চকলেট খেতে ইচ্ছে করেছে, তাই ওয়াসিম ভাই পুরো এক প্যাকেট নিয়ে এসেছে। সবাইকে দেওয়ার পর যা ছিল বাকিগুলো আপু নিয়ে গিয়েছে। ওয়াসিম ভাই দিয়েছে এগুলো? খুশিতে গদগদ হয়ে বলল মাহা। আস্তে আস্তে, তোমার ওয়াসিম ভাই শুধু কিনে দিয়েছে, তাও যুবা আপুর জন্য। ভাগাভাগির কাজটা তো আমি করেছি, তাই ওয়াসিম ভাই দিয়েছে ভেবে এত খুশি হওয়ার কিচ্ছু নেই। মাহা বিরক্তি নিয়ে আর চোখে জায়রার দিকে তাকিয়ে বলল, চুপ কর শয়তান মেয়ে, এ তো সত্যি কথা। তোকে কে বলতে বলেছে? তোমার কাছে লাইন বাই লাইন না বললে তো আবার সমস্যা। তখন তোমার মনের ভিতর প্রজাপতি আরো বেশি করে উঠবে, তখন আবার বিপদ। আমাদের সবার বড়, তুমি কিছু আইডিয়া দাও। ইনানের কথাই ওয়াসিম হালকা হেসে কাপড় নামাতে নামাতে বলল, মন খারাপ হবে কেন ইনান?
মন খারাপের মতো কিছু হয়েছে নাকি? কি হলো অসীম ভাই, মন খারাপ নাকি? সেটা তো তুমি ভালো জানো, কিন্তু কয়েকদিন ধরে দেখছি তুমি কেমন যেন চুপচাপ হয়ে গেছো, আমার থেকে দূরে দূরে থাকছো। ওয়াসিম একবার ইনানের দিকে তাকিয়ে নিচে যেতে যেতে বলল, আমার কিছুই হয়নি ইনান, তুমি বেশি ভাবছো বলেই এরকম লাগছে। ইনান ওয়াসিমের পেছন পেছন গেল না। ওয়াসিম নেমে যেতেই সে ফিক করে হেসে দিল, তারপর শীষ বাজাতে বাজাতে নিচে নেমে এলো। তুমি কি চারুকলার ছাত্রী নাকি? নিচে বসে জুবার প্র্যাকটিক্যাল খাতে চিত্র আঁকছিল আরশিয়া। জুবা এবার এইচএসসি পরীক্ষা দিবে, চিত্র নিয়ে সে ভীষণ চিন্তায় ছিল, যা দেখে সুমনা আহমেদ বললেন খাতাগুলো যেন আরশিয়াকে দেয়, সে এঁকে দেবে। জুবা অনেক করে অনুরোধ করায় আরশিয়াও আর না করতে পারেনি। সকাল হতেই সে বসে পড়েছে আঁকার জন্য। ওয়াসিমের কণ্ঠ শুনে আরশিয়া সোজা হয়ে বসলো। ওয়াসিম তখনও উকি ঝুঁকি দিয়ে আরশিয়ার আঁকা দেখতে ব্যস্ত। না, আমি রসায়ন নিয়ে পড়ছি। বাহ, তুমি তো খুব সুন্দর আঁকতে জানো। আমি তো আরো ভেবেছিলাম তুমি চারুকলা নিয়ে পড়ছো। কেন, ছবি কি শুধু চারুকলা স্টুডেন্টই আঁকতে পারে, বাকিরা কি পারে না? খাতা বন্ধ করে বলল আরশিয়া। না না, আমি তা কখন বললাম, ওটা তো আমার শুধু মনে হয়েছিল। আচ্ছা, তুমি কোন বিশ্ববিদ্যালয়ে পড়ো? এতদিন হয়ে গেল, এটা তো এখন আমি জানলামই না। আরশিয়ার সবকিছু গুছিয়ে উঠে দাঁড়ালো, মুচকি এসে বলল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আরশিয়ার কথা শুনে ওয়াসিম যে শক খেয়েছে তা তার মুখভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে। আরশিয়া মনে মনে মজা পেলেও তা প্রকাশ করলো না। সত্যি বলছো নাকি মজা করছো? আমি আপনার সাথে মজা করতে যাব কেন? এটি কি মজা করার বিষয়? তুমি আমি একই ভার্সিটিতে পড়ি, অথচ এতদিনে একবারও আমাদের দেখা হলো না, কি অদ্ভুত। ভার্সিটিতে তো আমরা ছাড়াও হাজার হাজার শিক্ষার্থী আছে, সেই সাথে আমাদের ডিপার্টমেন্টও আলাদা, আর দেখা হলেও বা কি? তখন না আমি আপনাকে চিনতাম, না আপনি আমাকে। তুমি তো প্রথম থেকেই জানতে আমরা একই ভার্সিটিতে, তাহলে আগে বলনি কেন? সেই দিনও তো বলনি। এমনিতেই বলেই আরশিয়া হাসতে হাসতে জুবার খোঁজে বেরিয়ে গেল। এদিকে ওয়াসিম এখনো তপ দেখিয়ে দাঁড়িয়ে আছে। রাতে খাওয়া শেষে আরশিয়া একাই রুমে শুয়ে ফোন দেখছিল। তার মা ভাই বাইরে আছে। সে যেই ফোন বন্ধ করতে যাবে তখন কোথা থেকে যেন জাইরা চলে এলো। আরে জায়রা যে এই সময় এখানে? ঘুমাওনি যে এখনো? বসো। আরশিয়া একটু সরে গিয়ে জায়গা করে দিল বসার জন্য, কিন্তু সে বসলো না, উল্টা আরশিয়াকে টেনে শোয়া থেকে তুলে নিল। আরে আরে, কি করছো কি? আপু তাড়াতাড়ি ওঠো, এখন ঘুমানো যাবে না। এই না ওর না, তাড়াতাড়ি বিছানা থেকে নেমে এসো। কিন্তু কেন? কিছুক্ষণ আগেই না এলাম, এখন আবার কোথায় নিয়ে যাচ্ছ? আরে তুমি এসো, দেখতে পাবে। আরশিয়াকে এক প্রকার টেনে নিয়ে গেল সাইরা। নিয়ে এলো তাকে ইনানের রুমে। এখানে এসে সে দেখলো বাড়ির সব বাচ্চা কাচ্চারা আগে থেকেই উপস্থিত, এমনকি আরহামও তাদের সাথে বসে আছে। সবার মাঝে মাহাকে দেখে আরশিয়া একটু অবাক হলেও কিছু বলল না। ভাবলো হয়তো দু পরিবারের সম্পর্ক অনেক গভীর, যা সে জানে না, তাই হয়তো এত রাতেও মাহা এখানে আছে। ইনান ভাই, এবার শুরু করো, আমি আপুকে নিয়ে এসেছি। কি করছো তোমরা, আমাকে একটু বলবে? ঘটনা তো আমি সুবিধার লাগছে না। আপনি যদি সারাদিন রুমে থাকেন তাহলে জানবেন কেমন করে কি হচ্ছে? আমরা এখন সবাই মিলে মুভি দেখব। আমরা যখনই সবাই একসাথে হই তখনই এভাবে রাত জেগে মুভি দেখি। এবারে বলল ইনান। আপু তুমি আমার পাশে বসো। জায়রা এবং জুভার মাঝখানে বসলো আরশিয়া। জায়রার পাশে ওয়াসিম বসে আছে আগে থেকেই। মাহা উঠে ওয়াসিমের সামনে বসতে চাইলেও সবার আড়ালে জায়রা তার হাত চেপে পুনরায় বসিয়ে দিল। প্রজেক্টটা ঠিক করে ইনান লাইট বন্ধ করে নিজের জায়গায় বসে পড়ল। শুরুতে আরশিয়া মনে করেছিল হয়তো কোনো সাধারণ মুভি, কিন্তু আধ ঘন্টা যাওয়ার পরেই সে বুঝতে পারলো এটা হরর মুভি। বুঝতে পেরে সে কোনো কথা না বলে নীরবে উঠে দাঁড়াতেই জায়রা ক্ষীণস্বরে বলে উঠল, আরে আপু তুমি দাঁড়িয়ে পড়লে কেন? জায়রা, আমার অনেক ঘুম পাচ্ছে। আরহামও দেখো কেমন ঝিমাচ্ছে। তোমরাই বরং দেখো, আমরা ঘুমাতে চলে যাই। কি বলো আপু, মাত্রই তো এলে, আর একটু থাকো না। না জুবা, তোমরাই দেখো, আমি হরর মুভি দেখি না। একটু দেরি হয়ে গিয়েছে, তবে ব্যাপার না। ও তাহলে এই ব্যাপার। দামিনুর আপু আপনি। হাসতে হাসতে বলল ইনান। তার কথার বিপরীতে আরশিয়া কিছু বলবে তার আগেই ওয়াসিম শান্ত কণ্ঠে বলল, এইভাবে হাসার কি আছে ইনান? ওনার হয়তো হরর মুভি ভালো লাগে না, সবার টেস্ট তো আর একই ধরনের না। আর এখন বেশ রাতও হয়েছে, আরহামেরও ঘুম পাচ্ছে, ও বারবার আমার কাঁধে হেলে পড়ছে। আরশিয়া, তুমি বরং আরহামকে নিয়ে ঘুমাতে চলে যাও, ঘুম এলে জোর করে বসে থাকার দরকার নেই। ওয়াসিমের কথায় আরশিয়া গোপনে একটা স্বস্তির নিঃশ্বাস নিল।
দ্রুত আরহামকে নিয়ে রুমে গিয়ে শুয়ে পড়ল। অবশ্য ইনান খুব একটা ভুল বলেনি, আসলেই সে ভূতকে ভয় পায়। মনে মনে ওয়াসিমকে একটা ধন্যবাদ দিল, অজান্তেই তাকে সাহায্য করার জন্য। এদিকে আরশিয়া যেতেই মাহা বিরক্তি নিয়ে বলল, এই আপুটাও না, সব কিছুতে ওনার গায়ে গুই থাকবেই, অদ্ভুত। জায়রা, তুই কেন শুধু শুধু ওনাকে ডেকে আনতে গেলি? আমরা ছিলাম তো বেশ ছিলাম। আগে কি আমরা রাত থেকে মুভি দেখিনি? পুরো মজাটাই নষ্ট করে দিল। ভূতের ভয়ের কারণে চলে যাচ্ছেন তাই না? মাহা, উনি তোমার বড়, কাউকে সম্মান না দাও। গম্ভীর কণ্ঠে বলল ইনান। ইনান, ওয়াসিম থামিয়ে দিল তাকে, তারপর শান্ত কণ্ঠে বলল, মাহা, সবারই তো সমস্যা থাকে, আর সেটা বুঝতে হয়। তার সমস্যা হচ্ছে তাই সে চলে গিয়েছে। আমাদের তো আর দেখতে মানা করে যায়নি। তোমার দেখতে ইচ্ছে হলে দেখো। আরশিয়া কি তোমাকে বারণ করেছে? ইনান, চালু করো, তাড়াতাড়ি দেখে ঘুমাতে হবে। ইনান পুনরায় মুভি চালু করলো। তবে আজ আর তাদের সম্পূর্ণটা দেখা হলো না। ঘুম পাখি তাদের চোখে এমনভাবে ঝেঁকে বসেছে যে চোখ খুলে রাখা দায় হয়ে গিয়েছিল। তাই সব কোনোভাবে বন্ধ করে সবাই ঘুমাতে চলে গেল। কারেন্ট না থাকার কারণে সবাই বাইরে ঘোরাঘুরি করছে। পিচ্ছি বাচ্চাগুলো বল নিয়ে খেলা করছে। বাড়ির মা চাচিরা একসাথে বসে সংসারের আলাপ করছে। বড় বাচ্চারা সবাই একসাথে বসে যে যার মতো মোবাইল দেখছে। আরশিয়া ফোনে গল্প পড়ছিল। আচমকা জায়রা বলে বসলো, কোহিনুর আপু, তোমার বয়ফ্রেন্ড আছে? জায়রার আচমকা প্রশ্ন শুনে সবাই তবদা খেয়ে গেল। আরশিয়া তো একেবারে থমকে গেল, আর চোখে সবাইকে পরখ করে দেখলো সবাই তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। যা বুঝতে পেরে সে কিছুটা বিব্রত হলো। নূরের চড়ে আরশিয়া বলল, এ কেমন প্রশ্ন জায়রা? আর আপু বলো না, আমরাই তো। সত্যি বলছি, কাউকে বলবো না। না, আমার এরকম কিছু নেই। এইসব রিলেশন আমার ভালো লাগে না। যেই সম্পর্কের কোনো নিশ্চয়তা নেই সেই সম্পর্কে জড়িয়ে কী লাভ? আমার কাছে মনে হয় শুধু শুধু সময় নষ্ট। আহারে ইনান ভাই, এবার তোমার কি হবে? কোহিনুর আপু তো শুরুর আগেই তোমাকে ছ্যাঁকা দিয়ে দিল। একটু ঢং করে খোঁচা দিয়ে বলল জায়রা। তার কথা শুনে উল্টো ইনানও নাটকীয়ভাবে বলল, অন্তত তার পিঠ পিছে আজে বাজে কথা বলো না। আপু, আপনি এটা ঠিক করেননি। এইভাবে কিছু করার আগে আমার মাসুম দিলটাকে ভেঙে টুকটুকর করে দিলেন। এবার তো আমাকে প্রেমিক প্রেমিক ভাব থেকে বেরিয়ে। তাদের নাটকীয়তা দেখে সবাই হেসে উঠল, এমনকি আরশিয়াও। কারণ সে জানে ইনান তার সাথে মজা করছে। এতটুকু বোঝার ক্ষমতা তার আছে। এভাবে আর কতক্ষণ ফোন চালানো যায়? ইনান ভাই, একটা গান ধরেন তো। দেবদাস তৈরিতে ঢুকতে হবে। আমার এখন মুড নেই। তোরা জানিস, মুড না থাকলে আমার কিছু সুর আসে না। ওয়াসিম ভাইকে বল। আর তোকে বলেছে? ইনানের পিঠে আস্তে করে চাপড় মেরে বলল ওয়াসিম। ইনান মুখ ভেঙিয়ে বলল, তো এখন সবসময় ফুরফুরে মেজাজ থাকে। বলতে হয় না, আমি জানি। কেউ যদি মনে করে অন্যদের মতো। ইনানের কথাই ওয়াসিম রুকুচকে তাকালো। তবে ইনান সেদিকে পাত্তা না দিয়ে উঠে ভেতরে চলে গেল। কিছু সময় পর ভেতর থেকে একটা গিটার নিয়ে এলো। সবাই মনে করেছিল ইনান হয়তো সেটা ওয়াসিমকে দেবে, কিন্তু ইনানের স্বভাবই সবার চিন্তার বাইরে কাজ করে। তাই সবাইকে চমকে দিয়ে সে আরশিয়ার হাতে গিটারটা ধরিয়ে দিল। পূর্ব সংকেত ছাড়া এভাবে গিটার দেওয়াতে আরশিয়া তাড়াতাড়ি সেটা আঁকড়ে ধরলো। তো আমি অন্ধ, তাহলে তার সমস্যা আছে। সবসময় তো ওয়াসিম ভাই গিটার বাজায়। আজ না হয় আমরা দামিনুর আপুর গিটার বাজানো দেখবো। সবসময় একই তোমার আইডিয়াটা কিন্তু দারুণ। জিনিস কি আর জমে? কি বলিস তোরা? মামাবি সবাই এদিকে চলে এসো। ওয়াসিম ভাই আর কোহিনুর আপু আমাদের ফ্রিতে কনসার্টের ফিল দেবে। ইনানের বলতে দেরি, কিন্তু সবার আসতে দেরি নেই। মুহূর্তেই সবাই তাদেরকে ঘিরে বসে পড়ল। তোমার নামে রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কত দূরে এখনো। আমার পোড়া কপালে আর আমার সন্ধে সকালে, তুমি কেন এলে জানি না এখনো। আরশিয়া গানের তালে তালে গিটার বাজাচ্ছে, তবে তার মনোযোগ গিটারের থেকেও বেশি ওয়াসিমের উপর। ওয়াসিমের কণ্ঠে এক প্রকার মুগ্ধতা আছে, যা সবসময় তাকে মোহিত করে। সে স্বাভাবিকভাবে কথা বললেও আরশিয়া মনোযোগ দিয়ে তা শোনে। নিজের অজান্তেই তার অবচেতন মন বারবার চাই ওয়াসিমের কণ্ঠ শুনতে। এমনিতেই সে ওয়াসিমের কণ্ঠ শুনে মুগ্ধ হয়ে গিয়েছিল। এখন সেই কণ্ঠে গান শুনে সে একেবারে গলে গিয়েছে। তার মনে হচ্ছে সে বুঝি আর এই পৃথিবীতে নেই। গান শেষ হতেই সবাই হাততালি দিয়ে উঠল। সবাই ওয়াসিমের প্রশংসা করলেও তার থেকে বেশি প্রশংসা করছে আরশিয়ার, যা দেখে ইনান মজা করে বলল, এই সুযোগ মিস করতে না চাইলে তাড়াতাড়ি চলে এসো। ব্যাপার কি? মনে হচ্ছে ওয়াসিম ভাইয়ের প্রশংসায় বুঝি এবার ভাগ পড়লো। এইভাবে দামি নূর কোহিনুর আপুকে। চুপ কর বদমাইশ, আমি কি ছোট বাচ্চা নাকি যে কান্না শুরু করে দেব? কান্না করলেও বা কি, আমরা তো কোহিনুরের প্রশংসাই বেশি করব। ওয়াসিমের গান তো আমরা আগে থেকেই শুনে আসছি, আমরা তো জানি ওর গানের গলা কেমন।
কিন্তু আমাদের এই টুকটুকিটা যে এত ভালো গিটার বাজাতে পারে তা কি আগে জানতাম? আরশিয়ার মাথায় হাত বুলিয়ে বলল ইনানের মা। প্রশংসা করে গেলে ওয়াসিম ভাই তো কান্না করে দিবে। তাহলে আমাকে ধন্যবাদ দাও। দামিনুর আপুর এই গুণটা তোমাদের সামনে তো আমি এনেছি। যা বদমাস ছেলে, সবসময় নিজের লাভ খুঁজে। ইনানের হাতে হালকা চাপড় দিয়ে বলল তার মা। কথার মাঝেই কারেন্ট চলে আসতেই সবাই বড় একটা নিঃশ্বাস নিল। চলো ভাবি, খাবার ব্যবস্থা করে ফেলি। রাতও তো হলো, এখনই খাওয়াটা সেরে ফেলি। আবার কারেন্ট চলে গেলে তখন আরেকটা সমস্যা। জায়রার মায়ের কথাই সায় দিল সবাই। আস্তে আস্তে সবাই খাওয়ার জন্য বসে পড়ল। সবার আড়ালে ওয়াসিম আরশিয়ার পাশে এসে দাঁড়ালো। একটু নিচু হয়ে আরশিয়ার কানের কাছে এসে বলল, তোমার গিটার বাজানোর দক্ষতা অনেক ভালো। আচমকা তার কণ্ঠ শুনে আরশিয়া ভরকে গেল। সে পেছনে ফেরার আগেই ওয়াসিম সোজা হয়ে কয়েক কদম পেছনে চলে গিয়েছে। আরশিয়া নিজেকে সামলে হালকা হেসে বলল, তার থেকেও আপনার গানের গলা ভালো। তা তো ঠিক আছে, কিন্তু আজ তোমার গিটারের তালের কারণে শুনতে আরো ভালো লেগেছে। প্রতি উত্তরে আরশিয়া তেমন কিছু বলল না, শুধু হাসলো। খাবেন না? তুমি যাও, আমি আসছি। বিপরীতে কোনো কথা না বলে মাথা নাড়িয়ে খেতে চলে গেল সে। নিজের সবকিছু গোছানো শুরু করেছে আরশিয়া। পরশু তারা চলে যাবে, তার মায়ের ছুটি শেষ। আর থাকা কোনোভাবেই সম্ভব নয়। তারা গোছগাছ করতে ব্যস্ত। সেই সময় রুমে এলেন আলী সাহেব। মামে কি করছো? আরে আলী যে, বস বস। বলেই বিছানায় বসার জায়গা করে দিলেন সুমনা আহমেদ। তিনি বসতে বসতে আরশিয়ার থেকে জানতে চাইলেন, রাতে ঠিক মতো খেয়েছো তো মা? জি মামা। বেশ বেশ। তো আপু কি করছো? জামা কাপড় গোছগাছ করছি রে ভাই, না হলে কাল তাড়াহুড়োতে এটা ওটা ফেলে চলে যাব, তাই আজ থেকেই গোছগাছ শুরু করে দিয়েছি। গোছগাছ করছো মানে? তোমরা কবে যাবে? পরশু দুপুরের টিকিট কেটেছি। কি বলছো? কখন কাটলে টিকিট? আমাদের তো জানালেও না। হুট করে সিদ্ধান্ত নিলাম ভাই, ছুটি প্রায় শেষ, এখন না গেলে যে হয় না, তাই সন্ধ্যাবেলা কৃষাণকে দিয়ে টিকিট কাটিয়ে রেখেছি। এটা তুমি ঠিক করোনি আপু। দেখি টিকিটগুলো আমাকে দাও, আমি গিয়ে ডেট চেঞ্জ করে আনবো। ইলমারাও তো কিছুদিন পর চলে যাবে। তোমরা বরং ওদের সাথে যেও। দাও, আমাকে দাও। আচ্ছা বাবা, লাগবে না, আমি কৃষাণকে দিয়ে চেঞ্জ করিয়ে আনবো। সুমনা আহমেদ কোনোভাবে আলী সাহেবকে এটা ওটা বলে বুঝিয়ে পাঠিয়ে দেন। তিনি বেরিয়ে যেতেই আরশিয়াকে তিনি জিজ্ঞেস করলেন, কি বলিস, যাবি নাকি আরো কয়েকদিন থাকবি? অনেকদিন তো হলো, এবার না হয় ফিরে যাই, আবার না হয় পরে আসবো। বাবা বাড়িতে একা, কি না কি খেয়ে আছে। আরহামেরও তো স্কুল মিস যাচ্ছে, আর টিকিটও তো কেটে ফেলেছি। এখন চেঞ্জ করতে গেলে আর একটা বাড়তি কাজ। ঠিক বলেছিস, তাহলে আস্তে ধীরে গোছানো শুরু কর। আপাতত ওদের বলার দরকার নেই, আমি কাল রাতে আস্তে ধীরে বলবো। ওয়াশরুম খালি দেখে আরশিয়া যেই ঢুকতে যাবে তখনই কোথা থেকে ইনান ওয়াসিম দৌড়ে এলো। আরশিয়াকে দেখে তারা অসহায়ভাবে তাকালো, যা দেখে আরশিয়া না হেসে পারল না। সেই হিসেবে আমারও তো কিছু পাওনা আছে। এটা কিন্তু ঠিক না দামিনুর আপু। কিন্তু আমি তো কাউকে দেখিনি। তোমরা লাইনে না দাঁড়িয়ে এদিকে ওদিকে ঘুরলে এটা আমার দোষ? বলে হাসতে হাসতে দরজা লাগিয়ে দিল আরশিয়া। দ্রুত দাঁত ব্রাশ করে বের হতেই দেখলো এবার আর ওয়াসিম কোথাও যায়নি, যা দেখে আরশিয়ার ভীষণ হাসি পেলেও সে হাসল না। হাতের ইশারায় তাকে যেতে বলল। ওয়াসিম যাওয়ার পর আরশিয়া রুমের দিকে যাবে, তখন ইনানকে আসতে দেখে বলল, লাভ নেই, আবারও ফুল হয়ে গিয়েছে। খালি না হওয়া পর্যন্ত অপেক্ষা করো। আমার আগে থেকে সিরিয়ালে হতাশ হয়ে জানতে চাইল ইনান। ওয়াসিম ছিলাম, এখন আবার কে গিয়েছে? কি? তুমি চারদিকে ঘুরে বেড়ালে আজ আর যেতে পারবে না, তাই কাজ শেষ না হওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকো। আরশিয়ার কথাই বাধ্য ছেলের মতো পালন করলো ইনান। ওয়াসিম বের হতেই এক দণ্ড দেরি না করে ঢুকে পড়ল সে। সুমনা আহমেদ না বললেও আলী সাহেব থেকে সবাই জেনে গিয়েছে আরশিয়ারা আগামীকাল চলে যাবে, যা শুনে সবাই নানাভাবে তাদের যেতে বারণ করছে। আরশিয়াকে পিচ্চিগুলো সবাই ঘিরে রেখেছে, যেন সে কোনো দোষে দোষী। তাদের শর্ত না মানলে তাকে এই জেল থেকে ছাড়া হবে না। জায়রা তো একেবারে চিপকে বসে আছে আরশিয়ার সাথে। আপু প্লিজ তোমরা কালকে যেও না, আমারও তো কিছুদিন পর শহরে চলে যাব, তখন আমাদের সাথে যেও। তা হয় না জায়রা, মায়ের যে ছুটি শেষ, আরহামেরও এবার স্কুল যেতে হবে। তাহলে আন্টি আর ভাই চলে যাক, তুমি থেকে যাও, তোমার একদম একা লাগবে না, আমরা আছি তো। জুবা বলল। যুবা একদম ঠিক বলেছে, আমরা
তোমাকে আন্টির কথা একদম মনে করতে দিব না। সব সময় তোমার সাথে থাকবো, গল্প করব, প্লিজ থেকে যাও। আমি শহরে গেলে তোমাকে অনেকগুলো বই উপহার দিব। জায়রার শেষোক্ত কথা শুনে আরশিয়া হেসে ফেলল। তুমি আমাকে বইয়ের লোভ দেখাচ্ছ জায়রামণি? তো কি করব, তুমি তো থাকতে রাজি হচ্ছ না। কিছুটা মন খারাপ করে বলল জায়রা। আরশিয়া হালকা হেসে বলল, আরে আগে তো তোমাদের চিনতাম না, তাই আসা হয়নি। এবার তো চিনলাম, পরে অবশ্যই আবার আসবো। আর ফোন তো আছেই, মনে পড়লেই আমাকে ফোন করে দেবে। ফোন থাকলেই বা কি, ফোনে কি আর তোমাকে এভাবে জড়িয়ে ধরে মন খুলে কথা বলতে পারবো? আরশিয়াকে একপাশে জড়িয়ে ধরে বলল জায়রা। আরশিয়া আর কিছু বলতে পারল না, শুধু জায়রার হাতে হাত রাখল। সে কী বা বলবে, তার বলার মতো আর কোনো কথাই অবশিষ্ট নেই। হই হুল্লোড় থেকে দূরে আরশিয়া একা পুকুর পাড়ে বসে আছে। আগে পানি একদম তলানিতে থাকলেও বৃষ্টির কারণে এখন আগের তুলনায় কিছুটা পানি পূর্ণ হয়েছে। আপন মনে সেদিকেই তাকিয়েছিল সে। তোমরা নাকি কাল চলে যাবে? আবারও অনাকাঙ্ক্ষিত কণ্ঠস্বরে কেঁপে উঠল আরশিয়া। শুকনো ঢোক গিলল সে উঠে দাঁড়াবে তার আগে ওয়াসিমই তার পাশে বসে পড়ল। আপনি এতটা সময় কোথায় ছিলেন? সকাল থেকে তো দেখিনি। একটু কাজে গিয়েছিলাম, কিছুক্ষণ আগেই এলাম। এসে শুনলাম তোমরা নাকি চলে যাচ্ছ। সত্যি নাকি? দুপুরে চলে যাব। আর কিছুদিন থাকলে পারতে, আমাদের সাথে যেতে না হয়? আরশিয়া হালকা হেসে বলল, আপনিও। সবাই মন খারাপ করে আছে, জায়রা তো পারলে তোমাকে বেঁধে রাখে। কোনো উত্তর দিল না আরশিয়া, শুধু হাসলো। ওয়াসিম আবারও ধীর কণ্ঠে বলল, আর কি কখনো আসবে? আর কি হবে দেখা? যদি কপালে থাকবে তবে তো দেখা হবেই। ওয়াসিম কিছুক্ষণ চুপ করে বসে উঠে দাঁড়ালো। চলে যেতে গিয়েও থেমে গেল। কিছু সময় নিয়ে আস্তে ধীরে বলল, তোমাকে খুব মনে পড়বে কোহিনূর। ব্যাস এতটুকু বলেই দ্রুত পায়ে স্থানটা ত্যাগ করলো সে। আরশিয়া এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল। এই প্রথম ওয়াসিম তাকে আরশিয়া বাদে কোহিনূর বলে ডেকেছে। তৎক্ষণাৎ সে গেল না, আরও অনেকটা সময় একা একা পুকুর পাড়েই বসে রইল। নাতনি, তোরা যে এসেছিস, আমার আত্মা কি যে শান্তি পেয়েছে তা বলে বোঝানোর মতো নয়। তোর মায়ের সাথে সেই বিয়ের আগে ভালো মতো কথা বলছিলাম। তোকে দেখেছি তো সেই ছোট্টবেলায়, নাতনিকে তো এই প্রথম দেখলাম। কত বড় হয়ে গেছিস তোরা। তোরা যে আমার এই শেষ সময় আসবি আমি আশা করিনি। আরও আগে এলি না কেন? এই শেষ সময় এলি। আরও আগে আসলে তোদের সাথে আরও কিছুটা সময় কাটাতে পারতাম, তোদের আরও আদর যত্ন করতে পারতাম। এখন তো আমি বিছানাতে পড়ে আছি। আরশিয়া আরহামকে জড়িয়ে ধরে কাঁপা কাঁপা কণ্ঠে কথাগুলো বললেন মামা নানু। এইভাবে বলো না নানু, তুমি তো আমাদের অনেক আদর যত্ন করেছো, সবাই কত খেয়াল রেখেছে। তুমি চিন্তা করো না, তুমি সুস্থ হয়ে যাবে। নাতনি, আর মিথ্যা সান্ত্বনা দিস নে। মিথ্যা সান্ত্বনা শুনলে যে বাঁচার ইচ্ছে আরও বেড়ে যায়। যাক, তোদের সবাইকে একসাথে দেখে আমার মনটা জুড়িয়ে গেছে। জামাই এলে আমি বড্ড খুশি হতাম রে। তোর বাপকে সাথে। নানু, তুমি তো জানোই বাবার স্কুলে ছুটি নেই। সবাই চলে এলে ঘরও খালি থাকবে, তাই বাবা আসতে পারেনি। তবে তুমি ভেবো না, পরের বার অবশ্যই বাবা আসবে। না কেন? পরের বার তোরা আসার আগে আমি বেঁচে থাকবো তো? না থাকলেও আফসোস হবে না। মরার আগে প্রাণ জুড়িয়ে তোদের দেখে আমার আত্মা শান্তি পেয়েছে। এবার মরে। ভাই এভাবে আমাকে ধোকা দিতে পারলো? বুড়ো, তুমি আমার দামিনুরের সাথে কি এত ফিসফিস রুমে ঢুকতে ঢুকতে বলল ইনান। তার কথা শুনে নানু অসুস্থ শরীর নিয়েও হেসে উঠল। করছো? আমার থেকে ছিনিয়ে নিতে চাইছো নাকি? এইভাবে এসো না গো বুড়ো। বাকি এভাবে নানান কথায় ইনান নানুর মনোযোগ অন্যদিকে নিয়ে গেল। কথার মাঝে সে একবার আরশিয়ার দিকে তাকিয়ে মুচকি হাসল। আরশিয়া বুঝতে পারলো ইনান আসলে নানুর মন থেকে মৃত্যুর চিন্তা সরানোর জন্য এসব করছে। সে একটা দীর্ঘশ্বাস নিয়ে চলে গেল। দ্রুত রাত পেরিয়ে সকাল হয়ে গেল। সকাল হতেই আরশিয়া, সুমনা আহমেদ সবকিছু আবারও চেক করে ভালোমতো গুছিয়ে রাখলেন। যাওয়ার আগে তাদের খাওয়ার জন্য নিচে যাওয়া হলো। না আন্টি, আমি ভাত খাবো না। এত ভারী খাবার খেলে আমি বাসে যেতে পারবো না। আমি এমনিতেই বাসে যাতায়াত করতে সমস্যা হয়। একটু করে খাও মা, তোমাদের জন্যই সকাল থেকে এইসব মাছ মাংস রান্না করা হয়েছে। ইনানের মা বললেন, এই সুমনা, তোর মেয়েকে বল একটু কিছু খেতেই। জায়রার মা বললেন, মা প্লিজ জোর করো না।
তোমরা খাও, আমি খাবো না। তুমি তো জানো আমার দম বন্ধ লাগে। ওকে আর জোর করিস না, এমনিতে চা বিস্কিট দে, আমাদের ওতেই হবে। অতঃপর হালকা নাস্তা করে ওষুধ খেয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিল তারা। ইনানের মা তাদের জন্য মালটা, কমলা, আচার এসব দিল যেন গাড়িতে সমস্যা হলে খেতে পারে। আপু তুমি আবার আসবে তো? অবশ্যই আসবো জায়রা। দাঁতগুলো পড়ে গেলে তখন আর মাংস খেতে পারবে না। তোমাকে কি করে ভুলি ইনান? তোমার এই দুষ্টু মিষ্টি কাজগুলো কি ভোলা যায়? আসছি, ভালো থেকো তোমরা। ট্রিশান গাড়ি নিয়ে এসেছে। গাড়িতে উঠে সবাইকে বিদায় দেওয়ার সময় আরশিয়া খেয়াল করলো সকাল থেকে সে ওয়াসিমকে দেখছে না। এখনো সবার সাথে সে নেই। অজান্তেই তার মন খারাপও হয়ে গেল, তবে সেটা প্রকাশ না করে হাসি মুখে সবাইকে বিদায় জানালো। গাড়ি ছেড়ে দিয়েছে। কয়েক সেকেন্ড পরে কি মনে হতেই আরশিয়া দ্রুত পিছন ফিরে তাকালো। সবার সাথে ওয়াসিমকে দেখে তার ঠোঁটের কোণে হাসি ফুটল। গাড়ি এগিয়ে গেল। দৃষ্টিগোচর হয়ে গেল সবাই, সাথে ওয়াসিমও। গাড়ি এসে থামলো বাস স্টেশনে। ট্রিশান তাদের বাসে তুলে দিয়ে বাস ছাড়ার অপেক্ষা করতে লাগলো। নির্দিষ্ট সময়ে বাসও ছেড়ে দেওয়া হলো। আরশিয়া সিটে হেলান দিয়ে বাহিরে তাকিয়ে রইল। কিছুক্ষণ ফেলে আসা দিনগুলো নিয়ে ভাবল। তারপর একটা দীর্ঘশ্বাস নিয়ে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলো। শহরে ফিরে আসার পরের দিন আরশিয়া তার ব্যাগ থেকে জিনিসপত্র বের করছিল। তখন কাপড়ের মাঝে এক টুকরো কাগজ দেখতে পেল। তার মনে পড়ল জাইরা এটা আসার সময় তাকে দিয়েছিল। সে তাড়াহুড়ো করে ব্যাগে রেখে দিয়েছিল। কাগজটা বইয়ের ভাঁজে রেখে আরশিয়া দ্রুত হাতে সব গুছিয়ে তৈরি হয়ে বেরিয়ে পড়ল আরহামকে স্কুল থেকে নিয়ে আসার জন্য। কাগজটা না হয় পরে এসে দেখবে। কেমন আছো জায়রা? বাকিরা কেমন আছে? সবাই ভালো আছে। তুমি তো আমাদের ভুলে গিয়েছো। শহরে গিয়ে তো একবারও ফোন করনি। রাগ করছি আমি। আরশিয়া হালকা শব্দে হেসে বলল, আরে বাচ্চা রাগ করেছে দেখছি। সরি, আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই ফোন করার কথা মনে ছিল না। কিন্তু তুমিও যে ফোন দাওনি, আমার নাম্বার তোমাকে বলেছিলাম না? আমি তো ছোট, ছোটরা কি ফোন দেয়? তুমি বড়, তুমি ফোন দেবে? ইস কি পাকা পাকা কথা। তুমি আমার ফোনে কল দিতে। দামিনুর আপু আমাকে ভুলে গেলে কিন্তু আমি রাগ করব। কেমন করে দেবে দামিনুর আপু? সে তো আপনার নাম্বারই লিখেছেন ভুল। আরে ইনান যে, কেমন আছো তুমি? এখন ফুফি থেকে আন্টির নাম্বার নিয়ে কল দিয়েছি। ভালো আর কোথায় থাকতে দিলেন আপনি? আমাকে একা রেখে চলে গেলেন। আমি আপনার কষ্ট। আপু একদম বিশ্বাস করবে না ওর কথা। একটু আগেও মিষ্টি দিয়ে বড় বড় সাইজের 3টা পরোটা খেয়েছে। তাদের কথা শুনে আরশিয়া হাসতে লাগলো। আপু তুমি আবার কবে আসবে? যুবা জানতে চাইল। কোনোদিন সময় পেলে আবারও আসবো, কিন্তু আমি তোমাদের সাথে রাগ করেছি। আমি চলে আসার পর তোমরা কত জায়গায় ঘুরতে গিয়েছো। রাগ করার ভান করে বলল আরশিয়া। আপু তোমাকে তো বলেছিলাম আরো কিছুদিন থাকো, কিন্তু তুমি তো থাকলেই না। না খেয়ে খেয়ে একদম শুকিয়ে গিয়েছে। দামিনুর আপু তুমি একদম মন খারাপ করো না। পরের বার আমি আর তুমি মিলে ওদেরকে ছাড়া সুন্দর সুন্দর সব জায়গায় যাব। রোমান্টিক কিউট কিউট ছবি তুলবো, সাথে অন্য একজন। আরও কিছুক্ষণ কথা বলে আরশিয়া বলল, আচ্ছা তাহলে এখন রাখি, পরে আবার কথা হবে। সাবধানে থেকো। আচ্ছা আপু, তোমাকে খুব মিস করব। শহরে ফিরলে তুমি আমাদের বাসায় আসবে কিন্তু। আচ্ছা আসবো, তোমরাও এসো। বেশ কয়েক মাস কেটে গিয়েছে। আরশিয়া নিজের নিত্য কর্মদিনে ফিরে এসেছে বেশ আগেই। মাঝে তেমন আর কারোর সাথেই কথা হয়নি তার। বেশ কিছু সপ্তাহ পরে আরশিয়া লক্ষ্য করছে তার মা বাবা কিছু একটা নিয়ে বেশ গম্ভীর। তাদের মাঝে যে টুকটাক কথা কাটাকাটিও হয় সেটা আরশিয়া নজর এড়ালো না। তবে আরশিয়ার সামনে তারা সেরকম কোনো কিছুই প্রকাশ করে না, স্বাভাবিকভাবে চলাফেরা করে। তবে সে বুঝতে পারছে কোথাও একটা সমস্যা হচ্ছে। আচমকা বাবার এরকম ব্যবহার, মায়ের খিটখিটে মেজাজ আরশিয়ার সন্দেহ আরও বাড়িয়ে দিচ্ছে। মা তোমার আর বাবার মধ্যে কি কোনো ঝামেলা হয়েছে? এরকম কথা বলছো কেন? আমরা কি ঝগড়া করেছি নাকি? না সেরকমটা না, তবে আমার মনে হচ্ছে তোমাদের মধ্যে কিছু নিয়ে বাকবিতণ্ডা চলছে। মা কোনো সমস্যা হলে আমাকে বলো প্লিজ। সেরকম কিছু না নূর, তুমি যাও, আরহাম কি করছে দেখো। আরশিয়া মায়ের কথা বিশ্বাস না করলেও আর কিছু জিজ্ঞেস করার সাহস পেল না। সে রান্নাঘর থেকে চলে আসবে তখন সুমনা আহমেদ তাকে থামিয়ে প্রশ্ন করলেন, নূর তোমার কি কোনো পছন্দ আছে? মা তুমি তো জানো আমার এইসবে আগ্রহ নেই। তুমি তোমার বাবা আর আমার মধ্যে কার কথাকে বেশি গুরুত্ব দেবে? মা এটা কি ধরনের প্রশ্ন? উত্তর দাও নূর, তুমি কার সিদ্ধান্তকে মেনে নেবে? আরশিয়া হতাশা ভরা নিঃশ্বাস নিয়ে বলল, মা তোমরা দুইজনে আমার কাছে গুরুত্বপূর্ণ, তবে তোমাদের মধ্যে সবসময় আমি একজনকে সাপোর্ট করব না। তোমাদের কথা শুনে
সবসময় বিবেচনায় যেটা উপযুক্ত মনে হবে আমি সেটাই মেনে নিব। মা, আমাকে নিয়েই কি তোমাদের মধ্যে কোনো ঝামেলা হয়েছে? না, সেরকম কিছু নয়, এখন তুমি যাও। হাজারটা চিন্তা করতে করতে আরশিয়া আরহামের কাছে চলে গেল। নোটস করছিল আরশিয়া, সেই সময় অপরিচিত একটা নাম্বার থেকে কল এলো। আরশিয়া ধরবে কিনা ভাবতে ভাবতেই কেটে গেল। তবে মুহূর্তের মধ্যেই আবার ফিরতি কল এলো। কে বলছেন? চিনতে পারছো না? জায়রা। এত তাড়াতাড়ি চিনে ফেললে? কেমন আছো? এতদিন পর মনে পড়লো তবে? মনে তো সব সময় পড়ে, কিন্তু ফোন কি আর দিতে পারি? তুমি কেমন আছো? এই তো বেশ আছি। কি করছো? পড়াশোনা কেমন চলছে? বাড়ির সবাই কেমন আছে? পড়াশোনা চলছে মোটামুটি, কিন্তু বাড়ির অবস্থা তো তেমন একটা ভালো না। কেন, কি হয়েছে? কিছুটা চিন্তিত স্বরে জিজ্ঞেস করলো সে। ওমা, আপু তুমি জানো না আন্টি কিছু বলেনি? আরশিয়ার কথাই যে জায়রা অবাক হয়েছে তা তার বুঝতে মোটেও অসুবিধা হলো না। মায়ের কি কিছু বলার ছিল? জায়রা প্লিজ আমাকে একটু পরিষ্কার করে বলবে ঘটনাটা কি? আমি না এখনও ঠিক বুঝতে পারছি না আসলে সমস্যাটা কি। তুমি কাউকে বলবে না তো যে আমি বলেছি? সত্যি বলছি, কাউকে বলবো না। এবার বলো কি হচ্ছে? আরশিয়ার কণ্ঠে বেশ তাড়াহুড়ো ভাব। কৌতূহল, ভয় সব মিলিয়ে হৃৎপিণ্ড থক থক করছে তার। চারিদিকে নানা ধরনের মানুষের কোলাহল। সবাই নিজেই নিজের কাজে ব্যস্ত। মাথা নিচু করে বসে আছে ওয়াসিম। বারবার এদিক ওদিক তাকিয়ে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে। এগুলো আমি কি শুনছি ওয়াসিম? আপনি যে এ ধরনের, এটা তো আমি জানতাম না। আরশিয়ার কথা শুনে ওয়াসিম নড়ে চড়ে বসলো। আরশিয়া আবারও বলল, আমি ভেবেছিলাম আপনি ম্যাচিউর, কিন্তু বাস্তবে তো দেখি পুরাই ভিন্ন। শেষ পর্যন্ত কি না আপনি কান্না করেছেন? আরশিয়ার কথাটা শুনে ওয়াসিম বিব্রত হলো। গলা খাকিয়ে বলল, তোমাকে এসব কে বলেছে? বলেছে কেউ একজন, কিন্তু সেটা গুরুত্বপূর্ণ নয়। আপনি আমাকে আগে বিষয়টা ক্লিয়ার করুন। আন্দাজ করছি তোমাকে এটা জায়রা বা ইনান বলেছে, কিন্তু এটা সত্যি নয়। আমি কান্না করিনি, শুধু একটু মন খারাপ হয়েছিল। বেশ জড়তা নিয়ে বলল ওয়াসিম। আপনি আমাকে কতটুকুই বা চেনেন ওয়াসিম? মাত্র কয়েকদিনের দেখা, মোটে 2 ঘন্টাও আমরা কথা বলিনি, তাতেই কি না আপনি এত বিশাল কাণ্ড ঘটিয়ে ফেললেন? আমার চেনা পরিচয় লাগবে না। আমি চাই তুমি যেন সারা জীবন আমার হয়ে থাকো। তোমাকে দেখে প্রেম নামক পাখিটা আমার জীবনে গোপনে বিনা অনুমতিতে পদার্পণ করেছে। আমি সহজে কোনো কথা কাউকে বলি না, কিন্তু তোমার বিষয়টা আমি বেশি দিন নিজের মধ্যে রাখতে পারিনি। বারবার আমার মন বলছিল নিজের মধ্যে চেপে রাখলে তোমাকে আমি নিশ্চিত হারিয়ে ফেলবো। তাই রিস্ক নিয়ে আমার ফ্যামিলিতে আমি জানিয়েছি। তারা প্রথমে তোমার ফ্যামিলিতে জানাতে চায়নি, কিন্তু ইনান, জায়রা, জুবা এদের কারণে তারা তোমার বাবা মাকে জানায়। কিন্তু আঙ্কেল রাজি নয়, আন্টি জুড়ে দিয়েছে শর্ত। ওয়াসিমের কথা শুনে আরশিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে প্রশ্ন করলো, আপনি এত দূর যাওয়ার আগে আমাকে একবার বলার প্রয়োজন মনে করলেন না? ফ্যামিলিতে ব্যাপারটা জানানোর আগে আমাকে কি জানাতে পারতেন না? দেখো আরশিয়া, আমি প্রথমে তোমাকে রাজি করিয়ে প্রেম করে তারপর বিয়ের পূর্বে যেতে চাই না, তারপর বিয়ের পর্বে যেতে চাই না। আমি সোজা পথে তোমাকে নিজের করে নিতে চাই। কিন্তু ওয়াসিম, বিষয়টা যে আরো জটিল করে ফেলেছেন আপনি। এখন যদি আমি বা আমার ফ্যামিলি রাজি না হয়, তবে আমাদের মাঝে যে সম্পর্কটা আবারও গড়তে শুরু করেছিল সেটা যে আবারও ফিকে হয়ে যাবে, ভেঙে যাবে একেবারে। আপনার সামনে দাঁড়াতেও তখন আমার অস্বস্তি লাগবে। আরশিয়ার কথা শুনে ওয়াসিম অসহায়ভাবে তার দিকে তাকালো। বাবা মা দুজনকে নিয়ে বসলো আরশিয়া। সোজাসুজি ওদের কাছে জানতে চাইলো, ওনারা যে বিয়ের ব্যাপারে বলেছে, এটা আমাকে বলনি কেন? আরশিয়ার প্রশ্ন শুনে ওনারা একে অপরের দিকে তাকালেন, যা দেখে আরশিয়া আবারও বলল, দেখো, এভাবে লুকিয়ে তো লাভ নেই। এক সময় আমি এমনিতেই জানতে পারতাম, এই যেমন এখন। এইটা খুব সিরিয়াস একটা ডিসিশন। এভাবে লুকোচুরি করলে কোনো সমাধান হবে না, উল্টো সম্পর্ক খারাপ হবে। এর থেকে আমরা সামনাসামনি বসে ব্যাপারটা নিয়ে কথা বললে ভালো। আমরা চাইনি তুমি এখন এটা জানো। এসবের মধ্যে মনোযোগ দিয়ে তুমি পড়াশোনার ক্ষতি করো, এটা চাইনি। এই বিষয়টা নিয়ে কি তোমাদের মধ্যে বাকবিতণ্ডা হচ্ছে? আরশিয়া তাদের হাবভাব দেখে বুঝতে পারলো তার ধারণাই ঠিক। পুনরায় একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, এখন তোমাদের মতামত কি? কেন তোমাদের মতের অমিল? সুমনা আহমেদ কিছুটা বিরক্তি নিয়েই বললেন, তোমার বাবা চায় না ওয়াসিমের সাথে কোনো সম্পর্কে জড়াতে। মূলত সে চায় না আমার বাপের বাড়ির কোনো মানুষের সাথে কোনোরূপ আত্মীয়তা করতে। বাবা?
আত্মীয়দের মধ্যে পুনরায় সম্পর্ক গড়া আমার কাছে যৌক্তিক মনে হচ্ছে না। এতে আগের সম্পর্কটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে বেশি। সমস্যাগুলো মুখ ফুটে বলা যায়। মা, তোমার কি মতামত? আমার তেমন কোনো সমস্যা নেই। অসীম ভালো ছেলে, তবে আমি এখনই কোনো সম্পর্কে জড়াতে চাইছি না, কারণ সে এখনো চাকরি করছে না। আমি তাকে আগেই বলেছি, সে যদি তোমার পড়াশোনা শেষ হওয়ার আগে সেটেল হতে পারে তবে আমার কোনো আপত্তি নেই। আরশিয়া, এবার বলো তোমার মতামত কি? কারণ সবার আগে তোমার ইচ্ছে, সংসার তুমি করবে। বাবা, আমার নিজের কোনো পছন্দ নেই। তোমরা যদি মনে করো ওয়াসিম আমার যোগ্য, তবে আমি খুশি মনে থেকে বিয়ে করতে রাজি। বাকিটা তোমাদের সিদ্ধান্ত। দুটা মনে কথাটা বলে আরশিয়া চলে তো এলো, তবে তার বুক ধকধক করছে। সে বুঝতে পারছে না কি সিদ্ধান্ত নেবে, তার কি করা উচিত। তাই বাবা মার উপর ছেড়ে দিয়েছে বিষয়টা। তাদের সিদ্ধান্তকেই সে ভাগ্য হিসেবে মেনে নেবে। চারিদিকে সাজ সাজ রব। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে বিশেষ মুহূর্তটার জন্য। অবশেষে সবার অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়াসিম আরশিয়ার হাতে আংটি পরিয়ে দিল। এরপর আরশিয়া ও ওয়াসিমের হাতে আংটি পরিয়ে দিতে গিয়েও থেমে গেল। একবার তার বাবা মায়ের দিকে তাকালো। আরশিয়া চোখের ভাষা বুঝতে পেরে ওনারা ইশারায় তাকে আশ্বস্ত করলেন। সম্মতি পেয়ে আরশিয়া আংটি পরিয়ে দিল। তাদের নতুন সম্পর্কের পথে এগিয়ে গেল আরও এক ধাপ। আংটি বদল হয়ে গেলে সবাই হাততালি দিয়ে তাদের অভিবাদন জানালো। আরশিয়াকে ঘিরে ধরেছে সবাই, একে একে সবাই ছবি তুলে যাচ্ছে। ওয়াসিম আপাতত এখানে নেই, সে তার বন্ধুদের খাবারের দিকটা দেখতে গিয়েছে। আবু, তাহলে তুমি এখন আমার ভাবি হয়েই যাচ্ছ? যুবা বলল। কোহিনুর আপু, আমি বোঝাতে পারবো না কতটা খুশি লাগছে আমার। খুশি হয়ে বলল জায়রা। কেউ নিয়ে যাওয়া যায়, তবে ফটোগ্রাফার হিসেবে। জায়রা, যুবা, তোরা একটু সাইডে যা। শান্ত কণ্ঠে বলল ইনান। কি আমার কথা যেটা আমাদের সামনে বলা যায় না? যা, আমরা দামিনুর আপুর সাথে কিছু কথা আছে। জবা, প্লিজ জায়রাকে। জায়রা মুখ ভেঙিয়ে যুবার সাথে অন্যদিকে চলে গেল। ইনান কয়েক কদম সামনে এসে দাঁড়ালো। নিয়ে যা, জাস্ট 10 মিনিট, এরপর সারাদিন বসে থাকিস। কোহিনুর আপু, তুমি বিয়েটা নিজের 100%। না ইনান, আমি নিজের সম্মতিতেই রাজি হয়েছি। বাবা মায়ের মতের উপর আমার কোনো আপত্তি নেই। ইনান দীর্ঘশ্বাস নিয়ে বলল। সম্মতিতে করছো তো? তোমার মনে কোনো দ্বিধা নেই তো? জানো আপু, ওয়াসিম ভাই নিজেকে যেরকম দেখায় সে আসলে তেমনটা না। সে খুব চাপা স্বভাবের, নিজের মনের কথা কাউকে মুখ ফুটে বলতে পারে না। ওয়াসিম ভাই কাউকে ঘৃণা করেও টের পায়নি তোমার মতো তার। ইনানের কথা শুনে আরশিয়া অবাক নয়নে তার দিকে তাকালো। যা দেখি ইনান হেসে আবারও বলতে লাগলো। তার অনুভূতি সম্পর্কে আমার প্রথম থেকেই বুঝতে পেরেছিলাম। ওয়াসিম ভাই যে তোমাকে পছন্দ করতো এটা জেনে আমি তোমার সাথে ওরকম ব্যবহার করতাম, যেন সে মুখ ফসকে হোক বা জেলাসির বশে হোক কথাটা যেন বলে, কিন্তু সেটা তার থেকে আশা করাই ছিল বোকামি। তুমি চলে আসার পর তার উদাসীন ভাবটা আমি দেখেছিলাম, তাই জায়রা, যুবা এদেরকে দিয়ে কথাটা বলিয়েছে। আঙ্কেল আন্টির শর্ত ছিল তোমার পড়ালেখা শেষ হওয়ার আগে যদি সে ভালো জব পায় তবে মেয়েদের তোমার হাতে ওনারা দেবেন। তাই নিজের প্রমাণ করার জন্য একটা চাকরির জন্য কী পরিমাণ পরিশ্রম করেছে সেটা আমরা দেখেছি। তোমার উপর আমার ভরসা আছে, কিন্তু তাও বলছি নিজের মনে সায় না দিলে সরে এসো, নাহলে বিয়ে নামক বন্ধনে আবদ্ধ হয়ে গেলে আর কিছু করতে পারবে না। কথাগুলো বলে ইনান চলে গেলেও আরশিয়া এখন তার কথাই ভাবছে। বারবার নিজের মনকে প্রশ্ন করছে, সে কি আদৌ বিয়েতে মন থেকে মত দিয়েছে? কিরে ঢঙ্গি, এভাবে মুখ ফুলিয়ে বসে আছিস কেন? এঙ্গেজমেন্টের মতো অনুষ্ঠান, কই নাচবি তা না? হ্যাঁ, আমি ক্রাশের এঙ্গেজমেন্ট মন খারাপ না করে নাচবো? আমার 13 নম্বর ক্রাশটাও আধা মিঙ্গেল হয়ে গেল, এখন আমার কি হবে? কান্না কান্না ভাব করে বলল মাহা। উফ, এই মেয়ে আর তার ক্রাশ। তুমি যে 2 মিনিট পর আবারও কারোর উপর ক্রাশ নামক বাস খাবে তা আমি জানি, তাই এত ঢং না করে উঠো, নাচব। মাহাকে টেনে নাচার জন্য নিয়ে গেল জায়রা। মাহাও মুহূর্তেই সব ভুলে গিয়ে খুশি মনে নাচতে লাগলো। এক পাশে নীরবে দাঁড়িয়ে সবার হাসি মাখা মুখ দেখছে আরশিয়া। সবাই সবকিছু ভুলে একসাথে মুহূর্তটাকে উপভোগ করছে, যা দেখে আরশিয়া আনমনে হেসে উঠল। আরশিয়া, ওয়াসিমের ধীর কণ্ঠে বুক কেঁপে উঠল আরশিয়ার। সেই মন মাথানো কণ্ঠস্বর। ফাঁকা ঢোক গিলে সে খাড় বাঁকিয়ে তাকালো। নীল পাঞ্জাবি সাদা পায়জামাতে ওয়াসিমকে বেশ সুদর্শন লাগছে। আরশিয়া পিটপিট করে কয়েকবার তাকে পর্যবেক্ষণ করলো, যা দেখে ওয়াসিম হেসে বলল।
এখনই যদি দেখে চোখের তৃষ্ণা মিটিয়ে নাও, তাহলে বিয়ের পর তো আর ফিরেও তাকাবে না। পরে দেখার জন্য কিছু অবশিষ্ট রাখো। তার কথা শুনে আরশিয়া লজ্জা মাখা হেসে বলল, সুন্দর জিনিসকে সারা জীবন দেখলেই দেখার ইচ্ছে মেটে না। বাহ, আরশিয়া রানী যে এত রোমান্টিক তা তো জানতাম না। তা কোথায় থেকে রোমান্টিকতার কোচিং নিয়েছো নাকি? ওয়াসিমের কথায় আরশিয়া হালকা শব্দে হেসে উঠল, যা দেখে ওয়াসিমের হৃদয়ে প্রশান্তির ঢেউ বয়ে গেল। আরশিয়া, তুমি এই বিয়েতে খুশি তো? আচমকা হাসি থামিয়ে দিল আরশিয়া। ঘাড় ঘুরিয়ে সবার দিকে একবার তাকিয়ে মুখে হাসি নিয়ে বলল, খুশি মন থেকেই আমি এই বিয়েতে রাজি, খুশি। আমাকে ভালোবাসতে পারবে তো তুমি? ভালোবাসা না থাকলে সংসারটা রঙহীন হয়ে যায়, ফিকে হয়ে থাকে। আরশিয়া একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, আমি জানি না ভবিষ্যতে কি আছে, তবে যাই হোক না কেন আমি আপনাকে আর আপনার সংসার ছেড়ে যাব না। আমাকে ভালোবাসতে শেখানোর দায়িত্বটা না হয় আপনাকেই দিলাম। আপনি প্রেমের কবিতা লিখবেন আর সেই কবিতা পড়ে আমি কবির প্রেমে পড়ব। নেবেন তো এই গুরু দায়িত্বটা? ওয়াসিম তৃপ্তি মাখা হেসে পরম যত্নে আরশিয়ার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, তোমার দায়িত্ব নিলাম, সাথে তোমাকে প্রেম পাঠ শেখানোর দায়িত্ব নিলাম। তুমি যেমন আমার মনে বিনা অনুমতিতে ঢুকেছ, গোপনে প্রেম নামক অনুভূতিটা জাগিয়েছ, ঠিক তেমনই করে তোমার মনেও প্রেম বড় গোপনে হানা দেবে। আমার জীবনে যেমন প্রেম এসেছে গোপনে, তেমনি তোমার হৃদয়ে সে বড় গোপনে প্রবেশ করবে। এই প্রেম কবির প্রেমে তুমি গোপনেই পড়বে আরশিয়া, গোপনেই পড়বে।